আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আজকে জুলজি গাজী আজমল স্যারের বই, এখানে হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতির মধ্যে হাইড্রা পড়ব। হাইড্রা একটা নিডারিয়া পর্বের প্রাণী। তো পর্বের তিনটা প্রাণী আছে: হাইড্রা, রুই মাছ এবং হচ্ছে ঘাসফড়িং। আমরা হাইড্রা সম্পর্কে পড়ব। তো আমি প্রতি লাইন আমি যেভাবে পড়ি আর কি, প্রতি লাইন পড়ি এবং সেটা প্রতি লাইনের মধ্যে লাইন পড়ে আমি যা বুঝি সেটা একসাথে আসলে বোঝার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, বৈচিত্র্যময় পৃথিবীতে নানান ধরনের প্রাণী বাস করে। বৈচিত্র্য রয়েছে এদের বসতি, গঠন, চলন, খাদ্য গ্রহণ, আচার আচরণ, প্রজনন প্রভৃতিতে। এসব প্রাণীর মধ্যে কোনটা সরল প্রকৃতির, আবার কোনটা জটিল গঠনের অধিকারী। এ অধ্যায়ে আমরা হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ সম্বন্ধে আলোচনা করব। আচ্ছা, প্রাণী জগতে ধারণা লাভ করতে হলে প্রাণীর বিভিন্ন দিক সম্পর্কে জানা প্রয়োজন। প্রাণী জগতের সকল সদস্যকে আলাদাভাবে অধ্যয়ন করা সম্ভব নয়। এজন্য বেশি সাদৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছে বিভিন্ন পর্ব। মানে আমরা শ্রেণীবিন্যাস করেছিলাম কীভাবে বিভিন্ন সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন ক্যাটাগরি বা র্যাঙ্কভুক্তি করে আমরা শ্রেণীবিন্যাস করেছিলাম। তো পৃথিবীর সকল সদস্যকে আলাদাভাবে অধ্যয়ন করা সম্ভব নয়। এই জন্য আমরা কিছু সাদৃশ্য বৈশিষ্ট্য নিয়ে আমরা পড়ব। যেমন হচ্ছে নিডারিয়া পর্বের সকল সদস্য আমাদের জানার দরকার নেই, আমরা হাইড্রা পড়ব, মোটামুটি নিডারিয়া সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাব। এজন্য বেশি সাদৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছে বিভিন্ন পর্ব। এসব পর্বের একটি প্রাণীর সম্পর্কে অধ্যয়ন করে সার্বিক সকল প্রাণীর পরিচিতি লাভ করা যায়। তো প্রাণীর প্রতীক হচ্ছে হাইড্রা। এখানে আমরা হাইড্রা নিয়ে পড়ব 2.1, 3 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে হাইড্রা। আচ্ছা, হাইড্রা কোন পর্বের মধ্যে আছে? আমরা জানি মেজর ফাইলাম আছে, কিছু মাইনর ফাইলাম আছে। মেজর ফাইলাম হচ্ছে 9টা, এর মধ্যে একটা হচ্ছে নিডারিয়া, 2 নাম্বার পর্ব যেটা, সেটা নিডারিয়া। তো নিডারিয়া পর্বের প্রাণী হাইড্রা হচ্ছে একটা নিডারিয়া পর্বের প্রাণী এবং এর গড়নটা অনেকটা সরল, তেমন জটিল গড়ন নাই, এর গড়ন হচ্ছে সরল এবং এটা একটি জলজ প্রাণী। প্রাণীজগতে দুটি পর্ব দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। মাত্র 2টা পর্ব আছে। এটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী, মানে বাইরে এক্টোডার্ম থাকবে, ভিতরে এন্ডোডার্ম থাকবে, মধ্যে মেসোডার্ম থাকবে না, এর পরিবর্তে মেসোগ্লিয়া থাকতে পারে। আচ্ছা, একটি হচ্ছে নিডারিয়া এবং অন্যটি হচ্ছে টিনোফোরা। এই দুইটা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। সুইজারল্যান্ডের প্রকৃতিবিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে উনি 1744 সালে হাইড্রার প্রচণ্ড পুনরুৎপত্তি যে ক্ষমতা প্রকাশের মাধ্যমে এর প্রাণী প্রকৃতিকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যার ফলে হাইড্রা ব্যাপকভাবে পরিচিতি লাভ করছে। এজন্য ট্রেমলেকে হাইড্রার আবিষ্কারক হিসেবে গণ্য করা হয়। 1758 সালে ক্যালাস লিনিয়াস এর নাম দেন হাইড্রা। গ্রিক রূপ নামটা কীভাবে আসছে? নামটা এসেছে গ্রিক রূপকথা 9 মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে হাইড্রার নামকরণ করা হয়েছে। এই ড্রাগনটির একটি মাথা কাটলে তার বদলে 2 বা তার বেশি মাথা গজাত। হাইড্রার ওই ড্রাগনের মতো হারানো বা ক্ষতিগ্রস্ত অংশ পুনরুৎপত্তি করতে পারে বা নতুনভাবে সৃষ্টি করতে পারে, এই জন্য এই নামটা দেওয়া হয়েছে, হাইড্রা দেওয়া হয়েছে। আব্রাহাম টেমলের নামটা গ্রিক মাইথোলজি অনুযায়ী এর নাম হাইড্রা দিয়েছে। আচ্ছা, হাইড্রা ওই ড্রাগনের মতো হারানো বা ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় সৃষ্টি করতে পারে, তাই অনেক সময় বহু মাথাওয়ালা সদস্যর আবির্ভাব ঘটে। মহাবীর হারকিউলিস অবশেষে এ দানবকে বধ করে। আচ্ছা, বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি আছে। বর্তমানে হাইড্রার প্রজাতির সংখ্যা প্রায় 40টির মতো। গায়ের রং, কোষিকার সংখ্যা, দৈর্ঘ্য এবং জননাঙ্গের অবস্থান, আকৃতির ভিত্তিতে হাইড্রা শ্রেণীবিন্যাস করা হয়। 2008 সালে প্রকাশিত বাংলাদেশের উদ্ভিদ এবং প্রাণী জ্ঞানকোষের 14 খণ্ড বাংলাদেশ এনসাইক্লোপিডিয়া অফ ফ্লোরা অ্যান্ড ফানা, ভলিউম 14 তথ্য অনুযায়ী বাংলাদেশে 3 প্রজাতির হাইড্রা উল্লেখ পাওয়া যায়। একটা হচ্ছে বাদামি কালারের, একটা সবুজ কালারের, একটা বর্ণহীন বা হলদে সবুজ কালারের। বাদামি বর্ণের সেটার নাম হচ্ছে হাইড্রা অলিগ্যাকটিস বা হাইড্রা ফুস্কা। উদাহরণ হচ্ছে হাইড্রা ফুস্কা। হাইড্রা অলিগ্যাকটিস একটা ক্লাস, মানে একটা শ্রেণীবিন্যাস করেছে। এর শ্রেণীবিন্যাসের মধ্যে একটা শ্রেণী বা ক্লাস, এর মধ্যে আছে হাইড্রা অলিগ্যাকটিস। এই হাইড্রা অলিগ্যাকটিসের উদাহরণ, হাইড্রা অলিগ্যাকটিসের মধ্যে একটা হাইড্রা হচ্ছে হাইড্রা ফুস্কা। আবার সবুজ বর্ণের হাইড্রাকে বলা হয়েছে হাইড্রা ভিরিডিসিমা। তো এর মধ্যে কিছু হাইড্রা আছে, যেমন হাইড্রা ভিরিডিস, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা ইত্যাদি। ক্লোরোহাইড্রা ভিরিডিসিমাটা একটু মনে রাখতে হবে, কারণ ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এই হাইড্রার ভিতরে ওই
গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে শৈবাল এককোষী শৈবাল থাকে, জুক্লোরেলা থাকে, এবং এরা হচ্ছে একই সাথে বসবাস করে এবং এদের মধ্যে একটা মিথজীবিতা দেখা যায়। এটা আমরা শেষে পড়বো, হাইড্রার শেষে, হাইড্রার অধ্যায়ের একদম শেষে এটা আছে। আচ্ছা, বর্ণহীন বা হলুদ বাদামি কালারের হাইড্রা আছে, এদেরকে হাইড্রা ভলগেরিস বলে। আমরা হাইড্রা ভলগেরিস নিয়ে আলোচনা করবো, কারণ হাইড্রা ভলগেরিস বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। বিভিন্ন প্রজাতির হাইড্রার মধ্যে বাংলাদেশে হাইড্রা ভলগেরিস সুলভ বলে এ প্রজাতির বিভিন্ন দিক সম্পর্কে আমরা আলোচনা করবো এখানে। হাইড্রার বাসস্থান এবং স্বভাব। হাইড্রা একটি মুক্তজীবী প্রাণী, একক মুক্তজীবী প্রাণী। মিঠা পানিতে, খাল, বিল, হ্রদ, পুকুর, ঝর্ণা, নিমজ্জিত কঠিন বস্তু এবং জলজ উদ্ভিদের পাতার নিম্নপৃষ্ঠে সংলগ্ন হয়ে নিম্নমুখী হয়ে এরা ঝুলে থাকে। মানে পদতল উপরের দিকে এবং কোর্সিকা নিচের দিকে ছড়িয়ে এরা ঝুলে থাকে, নিম্নমুখী ঝুলে থাকে। স্থির, শীতল এবং পরিষ্কার পানিতে এদের বেশি পাওয়া যায়। কোথায় পাওয়া যায় এটা খুব মনে রাখতে হবে। স্থির পানি, শীতল পানি এবং পরিষ্কার পানি। স্থির, শীতল, পরিষ্কার পানিতে এদের বেশি পাওয়া যায়। ঘোলা, উষ্ণ এবং চলমান পানিতে এদের খুব কম পাওয়া যায়। ক্ষুধার্ত অবস্থায় দেহ এবং কোর্সিকাকে সর্বোচ্চ প্রসারিত করে পানিতে দুলতে থাকে। কোনো কিছু সংস্পর্শে দেহকে সংকুচিত এরা করে ফেলে। কোনো কিছু যদি টাচ করে এদের স্কিনে, তাহলে হচ্ছে কী হয়, এরা হচ্ছে বডিকে সংকুচিত, ওই জায়গাটা সংকুচিত হয়ে যায়। এরা মাংসাশী প্রাণী, অর্থাৎ কি কার্নিভোরাস, মাংস খায়, মাংসাশী প্রাণী, অর্থাৎ কোনো প্রাণী খেয়ে জীবনযাপন করে। কোর্সিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে, চলাফেরা করে দেহের সংকোচন প্রসারণ ও কোর্সিকার সাহায্যে। তাহলে কোর্সিকার সাহায্যে এরা খাদ্য গ্রহণ করে, কোর্সিকার সাহায্যে এবং দেহের সংকোচন প্রসারণের সাহায্যে এরা চলাফেরা করে। দেহ প্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন এরোচন সম্পন্ন হয়। এদের কথাটা খুব ইম্পর্ট্যান্ট, এদের দেহ প্রাচীরে ব্যাপন প্রক্রিয়ায় বা ডিফিউশন প্রক্রিয়ায়, সিম্পল ডিফিউশন প্রক্রিয়ায় বা ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন এবং রেচন সম্পন্ন করে। মুকুলোদ্গম এবং দ্বিবিভাজনের মাধ্যমে অযৌন এবং জননক সৃষ্টির মাধ্যমে যৌনজন সম্পন্ন করে। তাহলে এরা যৌন জনন করতে পারে, অযৌন জনন করতে পারে। যৌন জনন কীভাবে করে? জননকোষ সৃষ্টির মাধ্যমে বা গ্যামেট সৃষ্টির মাধ্যমে। শুক্র জননকোষ এবং স্ত্রী জননকোষ বা ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু তৈরির মাধ্যমে জননকোষ সৃষ্টি করার মাধ্যমে যৌনজন করবে এবং অযৌন জনন করবে দ্বিবিভাজনের মাধ্যমে এবং মুকুলোদ্গমের মাধ্যমে। হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচণ্ড, হাইড্রা রিজেনারেশন যে পাওয়ার সেটা অনেক বেশি। আচ্ছা, হাইড্রার শ্রেণীতাত্ত্বিক অবস্থান। হাইড্রার শ্রেণীতাত্ত্বিক অবস্থান আমরা এখানে এটা মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। হাইড্রার শ্রেণীতাত্ত্বিক অবস্থান, হাইড্রার ক্লাসিফিকেশনটা মনে রাখতে হবে। ক্লাসিফিকেশন না, শ্রেণীতাত্ত্বিক অবস্থান বা সিস্টেমিক পজিশন। এখানে কিংডম, জগৎ বা কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া, সকল অ্যানিমেলিয়ামের মধ্যে থাকবে, এটা অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু ফাইলাম হচ্ছে নিডারিয়ার মধ্যে। নিডারিয়া কেন? কারণ হচ্ছে এদের কি থাকে, নিডারিয়া মানে রোম কাটা থাকে, তাই না? রোম কাটা বা নিডোসাইট এবং সিলেন্ট্রন উপস্থিত থাকে, এই জন্য এদের নিডারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। নিডোসাইট থাকবে এবং সিলেন্ট্রন থাকবে, এই জন্য নিডারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, এই যে কেন অন্তর্ভুক্ত এটাও মনে রাখতে হবে। আচ্ছা, ক্লাস কি? হাইড্রোজোয়া কেন? কারণ অবিভক্ত সিলেন্ট্রন, এদের সিলেন্ট্রন বা এই যে সিলেন্ট্রন বা গ্যাস্ট্রোভাস্কুলার যে গহ্বরটা সেটা বিভক্ত না, অবিভক্ত। আচ্ছা, অর্ডার কি? এদের অর্ডার হচ্ছে হাইড্রয়েডা মানে পলিপ দশা এদের আছে। ওই যে আমরা পড়ছিলাম যে নিডারিয়া পর্বের প্রাণীদের পলিপ দশা এবং মেডুসা দশা থাকে। পলিপ স্থবির এবং মেডুসা হচ্ছে সচল। পলিপ অযৌন জনন করে এবং মেডুসা যৌন জনন করে। তো এই পলিপ দশা এদের প্রধান। পলিপ দশা যেহেতু প্রধান, এই জন্য হাইড্রয়েডার মধ্যে অর্ডার হবে হাইড্রয়েডা। ফ্যামিলি হচ্ছে হাইড্রাইডে, এককভাবে বসবাস করে, এই জন্য হাইড্রাইডে। এরা দলবদ্ধভাবে বসবাস করে, এককভাবে বসবাস করে। জেনাস হচ্ছে হাইড্রা, কারণ হাইড্রা কেন? কারণ পুনরুৎপত্তি ক্ষমতা আছে। আর স্পেসিস হচ্ছে হাইড্রা ভলগ্যারিস। আচ্ছা, হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য কিছু আছে। হাইড্রার আকার আকৃতি, আমরা বাহ্যিক বৈশিষ্ট্যের মধ্যে আকার আকৃতি দেখবো, বর্ণ দেখবো, বহির্গঠন দেখবো, তো আকার আকৃতি কেমন? হাইড্রার দেহ নরম, অনেকটা নলাকার, এদের দেহ অনেকটা নলাকার এবং নলটা একমুখী, মানে একদিকে নল ঠিক আছে কিন্তু একটা মাত্র মুখ থাকবে, আর এক মুখ বন্ধ। পদতলের দিকটা বন্ধ এবং মুখছিদ্রের দিকটা উন্মুক্ত। তাহলে হাইড্রার দেহ নরম, অনেকটা নলাকার, দেহের এক প্রান্ত খোলা, ওরাল বা মৌখিক প্রান্ত যেটা সেটা হচ্ছে খোলা, আর অপর প্রান্ত অ্যাবোরাল বা বিমৌখিক প্রান্ত যেটা সেটা হচ্ছে বদ্ধ। আচ্ছা, খোলা প্রান্তে কী থাকবে? মুখছিদ্র থাকবে, আর বদ্ধ প্রান্তে কোনো বস্তুর সাথে যুক্ত থাকবে, মানে পদতল থাকবে আর কি। দেহ অরীয় প্রতিসম বা রেডিয়াল সিমেট্রি এবং 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত এরা লম্বা হয়, প্রায় 1 মিলিমিটার চওড়া হয়। মানে এরা যেহেতু গোলাকার টিউবের মতো, তাহলে 1 মিলিমিটার চওড়া, মানে হচ্ছে ব্যাস, এদের ব্যাস হচ্ছে 1 মিলিমিটার। আচ্ছা, আর পুরুত্ব আর ব্যাস, এটা দুটা কিন্তু দুই জিনিস, পুরুত্বটা কিন্তু মনে রাখতে হবে। পুরুত্ব সম্ভবত 0.1 মিলিমিটার। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। হাইড্রার
প্রস্থ এবং পুরুত্ব দুটা কিন্তু দুই জিনিস, তাই না? আচ্ছা 1 মিলিমিটার চওড়া। আচ্ছা বর্ণ কি হাইড্রা কালার কেমন হয়? প্রজাতিভেদে হাইড্রার বর্ণ বিভিন্ন রকম হতে পারে। হাইড্রা ভলগ্যারিসের বর্ণ, হাইড্রা ভলগ্যারিসের কোনো সাধারণত বর্ণ থাকে না, সাধারণত বর্ণহীন, অথবা হচ্ছে হালকা হলুদ বাদামি কালারের হয়, বর্ণহীন অথবা হালকা হলুদ বাদামি হয়। তবে গৃহীত খাদ্যের প্রকৃতি অনুযায়ী বর্ণ বৈষম্য দেখা যায়। যে খাবারটা খায় সেই খাবারটা যদি সবুজ কালার হয় তাহলে এদের বর্ণ সবুজ দেখাবে, যদি হলুদ কালার হয় হলুদ দেখাবে, সোনালি কালার হলে সোনালি দেখাবে, লাল হলে লাল দেখাবে। তো খাবারের প্রকৃতি অনুযায়ী এদের বর্ণ তারতম্য দেখা যায়। বহির্গঠন, হাইডার বহির্গঠন মানে বাইরে থেকে আমরা কী কী দেখি? একটা হাইডা দেহকে প্রধানত 3টে অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে হাইপোস্টম বা মুখছিদ্র, দেহকাণ্ড বা পুরা বডিটা, বডি ট্রাঙ্ক, এবং পদতল বা পাদচাকতি। আচ্ছা এ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। হাইপোস্টম বা মুখছিদ্রটা কি? এটি দেহের মুক্ত প্রান্তে অবস্থিত। হাইডার মুক্ত প্রান্ত কোনটা? যেটা ওই যে পাতার নিচে ঝুলে মুখটা নিচের দিকে করে কোষিকাগুলো ছড়ায় থাকে। তাহলে মুক্ত প্রান্ত কোনটা? পাতার দিকে যেদিকে আছে পদতল সেটা না, পদতল মুক্ত না, পদতল হচ্ছে পাতার সাথে লেগে আছে, এই জন্য মুক্ত না। আর মুক্ত প্রান্তটা হচ্ছে মুখছিদ্র, আর পদতলটা হচ্ছে মানে আচ্ছা পদতল মুক্ত অংশ না, মুখছিদ্রটা মুক্ত অংশ। আচ্ছা দেহের মুক্ত প্রান্তে অবস্থিত মোচাকৃতি ছোট ও সংকোচন প্রসারণশীল অংশ হচ্ছে হাইপোস্টোম। এর চূড়ায় বৃত্তাকার মুখছিদ্র থাকবে। এদের মুখছিদ্রটা কেমন? বৃত্তাকার। মুখছিদ্র পথে খাদ্য গৃহীত হবে এবং অপাচ্য অংশ বাইরে বের করে দেবে। এদের যেহেতু একটাই ছিদ্র, নলাকার, বডিটা নলাকার, একটাই ছিদ্র, তাহলে ওই ছিদ্র পথে খাবারটা ঢুকবে, ওই ছিদ্র পথে খাবারটা বাইরে বের হয়ে যাবে, অপাচ্য অংশটা বাইরে বের হয়ে আসবে বা বর্জ্যপত্রটা বাইরে বের হয়ে আসবে, মলটা বাইরে বের হয়ে আসবে। আচ্ছা এরপর দেহকাণ্ড বা বডি ট্রাঙ্ক বা ট্রাঙ্ক, হাইপোস্টোমের নিচ থেকে পাদচাকতির উপর পর্যন্ত সংকোচন প্রসারণশীল অংশটা হচ্ছে দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে কী কী থাকবে? আমরা অনেকে একটা জিনিস ভুল করি, দেহকাণ্ডের মধ্যে কোর্সিকা আছে, দেহকাণ্ডের মধ্যে মুকুল আছে, দেহকাণ্ডের মধ্যে জননাঙ্গ আছে। কিন্তু আমরা ভুল করি, অনেকে মনে করি যে হাইপোস্টোমের মধ্যে, হাইপোস্টোমের মধ্যে কোর্সিকা আছে। এটা কিন্তু ভুল। হাইপোস্টোমে কোর্সিকা থাকে না। কোর্সিকা থাকবে কোথায়? কোর্সিকা থাকবে হচ্ছে দেহকাণ্ডতে, এটা মনে রাখতে হবে। কোর্সিকা দেহকাণ্ডে থাকবে। হাইপোস্টোমের গোড়ার চতুর্দিকে ঘিরে 6 থেকে 10টি সরু। তাহলে কোর্সিকাদের থাকবে কয়টা? এটা হচ্ছে প্রজাতি অনুযায়ী কোর্সিকার সংখ্যা চেঞ্জ হয়। হাইড্রা ভলগ্যারিস সাধারণত 6 থেকে 10টা সরু সংকোচনশীল এবং দেহ অপেক্ষা লম্বা ও ফাঁপা সুতার মতো কোর্সিকা থাকবে। কোর্সিকার বহিঃপ্রাচীরের অসংখ্য ছোট টিউমারের মতো নেমাটোসিস্ট ব্যাটারি থাকবে। এই যে নেমাটোসিস্ট ব্যাটারি, নেমাটোসিস্ট, নিডোসাইট, নিডোব্লাস্ট, 4টা কথা মনে রাখতে হবে। নেমাটোসিস্ট আর নেমাটোসিস্ট ব্যাটারি কিন্তু দুইটা দুই রকম। নেমাটোসিস্ট মানে হচ্ছে নিডোসাইটের মধ্যে একটা ভিতরে একটা গহ্বর থাকে, সেই গহ্বরটাকে বলা হয় নেমাটোসিস্ট। আর নেমাটোসিস্ট ব্যাটারি কি? কোর্সিকাতে অসংখ্য ছোট টিউমারের মতো অংশ, যেটাতে অনেকগুলা নিডোসাইট থাকে, অনেকগুলা পূর্ণাঙ্গ নিডোসাইট থাকে, সেটাকে বলা হয় নেমাটোসিস্ট। যখন গুচ্ছাকার নিডোসাইট থাকে তখন সেটাকে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি। আর নেমাটোসিস্ট কি? নেমাটোসিস্ট হচ্ছে নিডোসাইটের মধ্যে গহ্বর। আর নিডোব্লাস্টটা কি? পরিস্ফুটনরত নিডোসাইটকে বলা হয় নিডোব্লাস্ট। আর আরেকটা কি যেন বললাম? নিডোসাইট, পূর্ণাঙ্গ সেলকে বলা হয় নিডোসাইট। আচ্ছা তাহলে ছোট টিউমার, কোর্সিকার প্রাচীর অসংখ্য এই যে ছোটো ছোটো টিউমারের মতো দেখা যাচ্ছে না, এই টিউমারটা, এগুলো হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি। এখানে অনেকগুলা নিডোসাইট একসাথে যুক্ত হয়ে আছে। ছোটো টিউমারের মতো নেমাটোসিস্ট ব্যাটারি দেখা যায়। প্রত্যেক ব্যাটারিতে থাকে কয়েকটি করে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট, যেমন স্টেনোটিল, পেনিট্রেন্ট, ভলভেন্ট বা পেনিট্রেন্ট, স্টেনোটিল বা পেনিট্রেন্ট, ভলভেন্ট, তারপর হচ্ছে অ্যাট্রিকাস আইসোরাইজা, আর হচ্ছে হলোট্রিকাস আইসোরাইজা বা স্টেপটোলিনগ্লুটিনান, স্টেরোলিনগ্লুটিনান, এই বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট থাকে, একসাথে থাকে, এই জন্য এরকম টিউমারের মতো মনে হয়। কোর্সিকা নেমাটোসিস্ট পারস্পরিক সহযোগিতায় আহার সংগ্রহ, চলন এবং আত্মরক্ষায় অংশগ্রহণ করবে। এরপরে হচ্ছে মুকুল। মুকুলের মধ্যে কি? মুকুল বা বার্ড। মুকুল হচ্ছে কখন হয়? আমরা জানি যে হাইড্রা যৌনজরণ করতে পারে, অযৌনজরণ করতে পারে, তাই না? তাহলে যৌনজরণ করে কীভাবে? দ্বিবিভাজন মানে কোনো কারণে হাইড্রার অংশটা কেটে গেল। আমরা জানি হাইড্রার রিজেনারেট ক্ষমতা আছে, মানে পুনরায় নিজের বডির ক্ষতিগ্রস্ত অংশ থেকে নতুনভাবে অংশ তৈরি করতে পারে, তো রিজেনারেশন ক্ষমতা আছে। এখন কোনো কারণে হাইড্রা কেটে গেল, অর্ধেক হয়ে কেটে গেল, ট্রান্সভার্সভাবে কেটে গেল। এখন তখন কি হবে? যে পাশে মুখছিদ্র আছে সেই অংশটা কি করবে? পদতল তৈরি করবে। আর যে অংশে পদতল আছে সেই অংশটা মুখছিদ্র তৈরি করবে, দিয়ে পূর্ণাঙ্গ হাইড্রা তৈরি করবে, তাই না? এটাই হচ্ছে দ্বিবিভাজন। আর আরেকটা অযৌনজরণ আছে, সেটা হচ্ছে মুকুল তৈরির মাধ্যমে। এখন মুকুল তৈরি কখন করবে? যখন পরিবেশে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকবে তখন, নাকি হচ্ছে পরিবেশে যখন খাবারের অভাব থাকবে তখন?
মুকুল তৈরি করে একটা নতুন হাইড্রা তৈরি করতে একই সাথে অনেক বেশি এনার্জি লাগে। তো এটা করার জন্য যখন পরিবেশে অনেক পরিমাণে খাবার থাকবে তখনই কেবল মুকুল সৃষ্টির মাধ্যমে প্রজনন করবে। কিন্তু যৌনজননের মাধ্যমে প্রজনন করতে শুক্রাণু ডিম্বাণু তৈরি করলে হয়। শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে অত এনার্জি খরচ হয় না। তো ডিম্বাণু তৈরি হওয়ার পর নিষেক হবে, নিষেক হওয়ার পর ভ্রূণটা আস্তে 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 বড় হবে। এখানে একই সাথে অনেক বেশি এনার্জি দরকার হয় না। এজন্য যখন পরিবেশে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকবে তখনই কেবল মুকুল তৈরি হবে। এবং পরিবেশে যখন খাবারের অভাব হবে, খাবারের অভাব দেখা যাবে যেমন শীতকাল বা হেমন্তকাল, যখন পরিবেশ ঠান্ডা থাকে এবং খাবারের যথেষ্ট অভাব থাকে, সূর্যালোকের অভাব হলে কি খাবারের অভাবও তৈরি হবে। তো এ সময় হচ্ছে তখন কি হবে, এ সময় হচ্ছে যৌনজনন হবে। খাবারের আধিক্য থাকলে অযৌনজনন মানে হচ্ছে মুকুল সৃষ্টি, আর খাবারের ঘাটতি থাকলে তখন হবে যৌনজনন। আচ্ছা, গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত আহার পাওয়া যায় তখন মুকুল সৃষ্টির অনুকূল সময়। এমন পরিবেশে দেহের প্রায় মধ্যবর্তী অঞ্চল থেকে এক বা একাধিক মুকুল সৃষ্টি হয়। প্রত্যেক মুকুল এক একটি নতুন সদস্যের জন্ম দেয়। মুকুলোদ্গম হাইড্রার অন্যতম অযৌনজনন প্রক্রিয়া। এরপর হচ্ছে হাইড্রার জননাঙ্গ। হাইড্রার জননাঙ্গ মানে আমরা জানি হাইড্রা একটা উভলিঙ্গ প্রাণী। হাইড্রার একই বডিতে স্ত্রী জননকোষও আছে, পুং জননকোষও আছে। মানে স্ত্রী জননাঙ্গ আছে, পুং জননাঙ্গ আছে। শুক্রাশয় হচ্ছে পুং জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ হচ্ছে ডিম্বাশয়। শুক্রাশয় থাকবে হচ্ছে হাইপোস্টোমের কাছাকাছি, আর ডিম্বাশয় থাকবে হচ্ছে পদতলের কাছাকাছি। জননাঙ্গ কখন তৈরি হয়? হেমন্ত এবং শীতকালে, যখন হচ্ছে যৌনজনন করার দরকার পড়ে। হেমন্ত শীতকালে যখন পরিবেশে খাবার কম। দেহের উপরের অর্ধাংশে এক বা একাধিক কোণাকার শুক্রাশয়। শুক্রাশয়টা কেমন হবে? অনেকটা অ্যাঙ্গেলের মতো, কোণের মতো, বা মোচাকার বা কোণাকার শুক্রাশয় বা টেস্টিস। এবং নিচের অর্ধাংশে এক বা একাধিক গোলাকার ডিম্বাশয় বা ওভারিস নামক অস্থায়ী জননাঙ্গ দেখা যাবে। জননাঙ্গ যৌনজনে অংশগ্রহণ করে। এখন কথা হচ্ছে, হাইড্রার তো একই বডিতে শুক্রাশয় আছে, ডিম্বাশয় আছে। হ্যাঁ, তাহলে হাইড্রা উভলিঙ্গ। এখন হাইড্রার উভলিঙ্গ হলে কি হাইড্রা নিজেই কি যৌনজন করতে পারবে? মানে স্বনিষেক কি হাইড্রার হবে? না, হাইড্রার স্বনিষেক হবে না। হাইড্রার একই বডিতে শুক্রাণু ডিম্বাণু তৈরি হলেও বা একই বডিতে পুংজননকোষ, স্ত্রীজননকোষ থাকলেও হাইড্রা স্বনিষেক করবে না, হাইড্রা পরনিষেক করবে। মানে অন্য হাইড্রার সাথে যৌনমিলন করবে। কেন করবে? কারণ হচ্ছে হাইড্রার একই বডিতে শুক্রাশয় ডিম্বাশয় তৈরি হলেও সেটা একই সাথে পরিপক্ক লাভ করে না, পরিপক্ক হয় না, পূর্ণাঙ্গ হয় না। এজন্য হয়তো ডিম্বাশয় পূর্ণাঙ্গ হয়েছে কিন্তু শুক্রাশয় পূর্ণাঙ্গ হয়নি, তাহলে তখন আশপাশের যে হাইড্রার শুক্রাশয় পূর্ণাঙ্গ হয়েছে সেখান থেকে শুক্রাণু আসবে। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, হেমন্ত শীতকালে দেহের উপরের অর্ধাংশে এক বা একাধিক কোণাকার শুক্রাশয় এবং নিচের অর্ধাংশে এক বা একাধিক গোলাকার ডিম্বাশয় নামক অস্থায়ী জননাঙ্গ দেখা যায়। জননাঙ্গ যৌনজনে অংশগ্রহণ করে। পাদচাকতি বা পেডাল ডিস্ক। দেহকাণ্ডের নিম্ন প্রান্তে অবস্থিত গোল এবং চাপা অংশটি হচ্ছে পাদচাকতি বা পদতল। পাদচাকতি থেকে খরিত আঠালো রসের সাহায্যে প্রাণী কোনো তলের সঙ্গে লেগে থাকে। এই চাকতি বুদ্বুদ সৃষ্টি করার মধ্যে প্রাণীকে ভাসিয়ে রাখতেও সাহায্য করে। চাকতির ক্ষণপথ গঠনকারী কোষের সাহায্যে গ্লাইডিং চলনও সম্পন্ন হয়। তাহলে পাদচাকতি অনেক কিছু করতে পারে। একটা হচ্ছে পাদচাকতিটা হচ্ছে আঠালো রস ক্ষরণ করার মাধ্যমে তলের সাথে লেগে থাকে। হ্যাঁ, একটা হচ্ছে সাকশানের মতন অনেক মানে ভিতরে একটা হচ্ছে দৃঢ়ভাবে লেগে থাকে, আঠালো রস ক্ষরণ করার মাধ্যমে লেগে থাকে। একটা হচ্ছে বুদবুদ সৃষ্টি করার মাধ্যমে এরা উল্টা হয়ে পদতল উপরের দিকে, কর্ষিকা নিচের দিকে হয়ে ভাসতে পারবে। আবার হচ্ছে পদচাকতিতে মিউকাস ক্ষরণ করে এর পদচাকতি আঠালো রস ক্ষরণ করার মাধ্যমে সামান্য পিছলে যেতে পারে, মানে গ্লাইডিং চলন দিতে পারে বা স্লাইডিং দিতে পারে। দ্বিস্তরী বা দ্বিভ্রূণস্তরী প্রাণী। হাইড্রাকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক বা দ্বিভ্রূণস্তরী প্রাণী। আমরা জানি ভ্রূণ অবস্থায় যেসব প্রাণী দেহ প্রাচীরের কোষগুলো কেবলমাত্র একটোডাম এবং এন্ডোডাম নামক দুটি স্তরে বিন্যস্ত থাকে, মধ্যে কোনো মেসোডাম থাকে না, সেটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। সেগুলো দ্বিস্তরী বা দ্বিভ্রূণস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। পূর্ণাঙ্গ স্তর দুটি যথাক্রমে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস। হাইড্রার একটোডার্মকে বলা হয় এপিডার্মিস, আর হাইড্রার এন্ডোডার্মকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। এটা মনে রাখতে হবে। হাইড্রার একটোডার্মকে বলা হয় এপিডার্মিস, হাইড্রার একটোডার্মকে বলা হয় এপিডার্মিস, হাইড্রার এন্ডোডার্মকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। এটা মনে রাখতে হবে। এই দুই স্তরের মাঝখানে মেসোগ্লিয়া নামক একটা অকোষীয় এবং জেলির মতো অংশ থাকবে। অকোষীয়, এখানে কোনো কোষ থাকবে না, এবং জেলির মতো অংশ থাকবে। তবে কখনো কখনো কিছু কোষ এবং তন্তু থাকতে পারে। হাইড্রার দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণীর একটি আদর্শ উদাহরণ। হাইড্রার অন্তর্গঠন। হাইড্রার যে আমরা বহির্গঠনে এতক্ষণ পড়লাম, বহির্গঠনে কী ছিল? মুখচিত্র বা হাইপোস্টোম, তারপর দেহকাণ্ড, পাদচাকতি। এখন অন্তর্গঠন। হাইড্রার ভিতরে কেমন? হাইড্রাকে যদি আমি সেকশন করি তাহলে কেমন দেখা যাবে? হাইড্রা দ্বিভ্রূণস্তরী প্রাণী, মানে আমরা দুইটা স্তর দেখতে পাবো। হাইড্রার দেহ প্রাচীরে দুইটা স্তর দেখতে পাবো। দ্বিভ্রূণস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। এর ভ্রূণ অবস্থার একটোডাম, এন্ডোডাম কোষীয় দুইটির মধ্যবর্তী দেহে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস নামক দুইটি কোষ স্তরে পরিবর্তিত হয়ে বিন্যস্ত থাকে। এই দুটি কোষ স্তরের মাঝে কি থাকবে? মেসোগ্লিয়া থাকবে, একটি অকোষীয় জেলির মতো স্তর থাকবে। হাইড্রার দেহ মূলত দেহ প্রাচীর
এবং কেন্দ্রীয় পরিপাক হাইডার দেহ মূলত কি দেহ প্রাচীর এবং কেন্দ্রীয় পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্ট্রনে গঠিত একটা প্রাচীর, আর মধ্যে হচ্ছে ফাঁকা জায়গা। এটা হচ্ছে হাইডার শরীরের মূল অংশ, দেহ প্রাচীর। দেহ প্রাচীর আবার দুইটা অংশ, একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, আর মধ্যে মেসোগ্লিয়া থাকবে, আর ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, সেটা হচ্ছে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, তাই না? হাইডার শরীরে বিভিন্ন কোষ থাকে, যেমন আমরা দেখি হাইডার শরীরের বিভিন্ন লেয়ার আছে। আমরা যে আমার বাইরে যে বর্ডারটা দেখলাম বা দেহ আবরণ দেখলাম, সেই দেহ আবরণে আমরা তিনটা লেয়ার দেখছি, কিন্তু আসলে লেয়ার হবে দুইটা, একটু এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস, আর মধ্যে যেটা লেয়ার দেখা যাচ্ছে ওটা আসলে অকোষীয় লেয়ার, এই জন্য এটাকে আমরা লেয়ার হিসেবে কাউন্ট করবো না। এই জন্য হাইডার ডিপ্লোপ্লাস্টিক বা দ্বিস্তরী, মধ্যে মেসোগ্লিয়া থাকবে, তাই না? তাহলে এপিডার্মিসে কী কী কোষ থাকবে? এপিডার্মিসে আমরা দেখবো হাইডার এপিডার্মিসে পেশি থাকবে, পেশি আবরণী কোষ, তারপর থাকবে ইন্টারস্টেশিয়াল কোষ, তারপর হচ্ছে স্নায়ু কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, জনকোষ, নিউরোসাইট, আর মধ্যে থাকবে মেসোগ্লিয়া কোনো কোষস্তর নয়, একে সংযোগকারী স্তর বলা হয়। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসকে যুক্ত করে রাখবে, মানে অনেকটা কঙ্কালের মতো কাজ করবে, অন্তঃকঙ্কালের মতো কাজ করবে। আর গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে কী কী কোষ থাকবে? গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পুষ্টি কোষ থাকবে, গ্রন্থি কোষ থাকবে, ইন্টারস্টেশিয়াল কোষ থাকবে, সংবেদী কোষ, স্নায়ু কোষ থাকবে। আচ্ছা, তো এখানে আমরা দেখব যে 4টা কোষ হচ্ছে কমন। একটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ। ইন্টারস্টেশিয়াল কোষটা কি? ইন্টারস্টেশিয়াল কোষ হচ্ছে অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। হাইডা আমরা জানি পুনরুৎপত্তি ক্ষমতা আছে। হাইডার একটা অংশ পা কেটে গেল বা কোনো একটা অংশ কেটে গেল, তখন কি ওখান থেকে নতুনভাবে অংশটা তৈরি করবে? কে তৈরি করবে? ইন্টারস্টেশিয়াল কোষ তৈরি করবে। ইন্টারস্টেশিয়াল কোষ অন্য যে কোনো কোষে কনভার্ট হতে পারে। তাহলে ইন্টারস্টেশিয়াল কোষ এপিডার্মিসে থাকবে, গ্যাস্ট্রোডার্মিসে থাকবে। এপিডার্মিসের কোষটাও কেটে যেতে পারে, গ্যাস্ট্রোডার্মিসের কোষও কেটে যেতে পারে, দুটাই রিজেনারেট করার প্রয়োজন হতে পারে। এই জন্য এই ইন্টারস্টেশিয়াল কোষ দুই জায়গাতে থাকবে। আরেকটা কি? সংবেদী কোষ। সংবেদী কোষ বাইরেও থাকবে, সংবেদী কোষ ভেতরে থাকবে। এখন বাইরে থাকবে কেন সংবেদী কোষ? সংবেদী কোষ বাইরে থাকবে কারণ হচ্ছে বাইরের টেম্পারেচার কেমন, বাইরের পিএইচ কেমন, ঠান্ডা না গরম, পানির অবস্থা কেমন, এগুলো সব কিছু বাইরের উদ্দীপনাগুলা গ্রহণ করবে, নিয়ে উদ্দীপনা গ্রহণ করে ভিতরে সংবেদী কোষ উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু কোষে পাঠাবে। ঠিক একইভাবে তাহলে স্নায়ু কোষ, সংবেদী কোষ দুটাই এপিডার্মিসে থাকবে। আবার গ্যাস্ট্রোডার্মিসেও গ্রন্থি কোষ এবং গ্যাস্ট্রোডার্মিসেও স্নায়ু কোষ এবং সংবেদী কোষ থাকবে। কেন থাকবে? কারণ হচ্ছে খাবারের গুণগত মান, কী খাবার খেলাম, কী কী এনজাইম লাগবে, হ্যাঁ, কোন এনজাইম তৈরি হয়েছে, খাবারের পরিপাকের অবস্থা কেমন, সব কিছু বোঝার জন্যে পানি কতটুকু ঢুকছে, পানি বের করার প্রয়োজন আছে কি না, হ্যাঁ, কতটুকু পানি অ্যাড করতে হবে খাবারের সাথে, কোন এনজাইম হরমোন কখন সিক্রেট করতে হবে, এগুলো বোঝার জন্য মানে সিলেন্ট্রন বা গ্যাস্ট্রোভাস্কুলার যে গহ্বর, সেই গহ্বরের মধ্যে কিছু সংবেদী কোষ থাকবে। এরা উদ্দীপনাগুলো গ্রহণ করে স্নায়ু কোষে নিয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারছি স্নায়ু কোষ, সংবেদী কোষ এগুলো একই সাথে এপিডার্মিসও থাকবে, একই সাথে গ্যাস্ট্রোডার্মিসেও থাকবে। আর দুইটা কোষ কি? আর দুইটা কোষ হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ এবং কি এবং হচ্ছে গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ বাইরেও থাকবে, ভিতরেও থাকবে, তবে বাইরের গ্রন্থি কোষের কাজ একরকম, ভিতরের গ্রন্থি কোষের কাজ একরকম। বাইরের গ্রন্থি কোষের কাজ হচ্ছে বাইরে গ্রন্থি কোষটা পিচ্ছিল পদার্থ সিক্রেট করে পিছলাই যাবে, মানে এটা একটা অনেকটা আত্মরক্ষা দিবে আর কি, কোনো কিছু যেন ধরতে না পারে, আত্মরক্ষার একটা কাজ করবে। বাইরে পিচ্ছিল পদার্থকরণ এটা অনেকটা আত্মরক্ষার কাজ করবে। আর ভিতরে পুষ্টি পদার্থ মানে গ্রন্থি কোষটা সিক্রেট করে কী করবে? ভিতরে গ্রন্থি কোষটা বিভিন্ন এনজাইম সিক্রেট করবে, মিউকাস সিক্রেট করবে, বিভিন্ন এনজাইম সিক্রেট করবে আর কি। যেমন হাইপোস্টোমের কাছে গ্রন্থি কোষটা মিউকাস ক্ষরণ করে খাবারটাকে গলৎকরণ করতে সাহায্য করবে, এরকম বিভিন্ন কাজ আছে। আচ্ছা, তাহলে কমন কোষ হচ্ছে 4টা: ইন্টারস্টেশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ এবং গ্রন্থি কোষ। ইন্টারস্টেশিয়াল কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ এবং গ্রন্থি কোষ। তাহলে স্পেশাল কোষ কী কী? গ্যাস্ট্রোডার্মিসের একমাত্র স্পেশাল কোষ হচ্ছে পুষ্টিকোষ। গ্যাস্ট্রোডার্মিসে শুধুমাত্র পুষ্টিকোষ থাকবে, অন্য কোথাও পুষ্টিকোষ থাকবে না। এখানে একটা কনফিউশনের ব্যাপার আছে, সেটা হচ্ছে এই পুষ্টিকোষ মানেই পেশি আবরণী কোষ। পুষ্টিকোষ মানেই পেশি আবরণী কোষ। তো অনেকে এটা বুঝতে পারে না যে অনেকে এটা আসলে বুঝতে পারে না যে পুষ্টিকোষকে আসলে গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষ বলা হয়, এটা অনেকে বুঝতে পারে না। তো পেশি আবরণী কোষ এপিডার্মিসও থাকবে, পেশি আবরণী কোষ গ্যাস্ট্রোডার্মিসেও থাকবে। তো গ্যাস্ট্রোডার্মিস যদি পুষ্টিকোষের কথা বলে তাহলে শুধুমাত্র সেটা গ্যাস্ট্রোডার্মিসে থাকবে, এপিডার্মিসে থাকবে না। আর যদি পেশি আবরণী কোষ বলে সেটা পেশি আবরণী কোষ এপিডার্মিসও থাকবে, গ্যাস্ট্রোডার্মিসও থাকবে, কারণ পুষ্টিকোষের আরেক নাম হচ্ছে পেশি আবরণী কোষ। তাহলে গ্যাস্ট্রোডার্মিসের একমাত্র কোষ, স্পেশাল কোষ হচ্ছে পুষ্টিকোষ। আচ্ছা, আর এপিডার্মিসের স্পেশাল কোষ হচ্ছে পেশি আবরণী কোষ, যেটা আবার গ্যাস্ট্রোডার্মিসেও থাকে। আবার আরেকটা কোষ হচ্ছে জনন কোষ। জনন কোষ ভিতরের দিকে থাকবে না, কারণ ভিতরের দিকে সিলিন্ডারের ভিতরে যদি থাকে তাহলে জনন কোষটা হজম হয়ে যাবে, তাই না?
হজম হবে না, ঠিক মানে জরণকোষ ভিতরে থেকে কী লাভ, ভিতরে থেকে কোনো লাভ নেই। তো জরণকোষ ভিতরে থাকবে না। আরেকটা কি, আরেকটা হচ্ছে নিডোসাইট। নিডোসাইট ভিতরে, শরীরের ভিতরে খাবার তো ঢুকে গেছে, এখন তো যে শিকারটা সেটা তো এখন নিয়ন্ত্রণে, এখন একে তো কোষশিকা দিয়ে ধরার প্রয়োজন নেই, তাই না? এই জন্য নিডোসাইটও ভিতরে থাকবে না, নিডোসাইটটা বাইরে থাকবে, এপিডার্মিসে থাকবে। তাহলে আরেকবার একটু দেখি, এপিডার্মিসে থাকবে পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনকোষ, নিডোসাইট। আর মধ্যে থাকবে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া কোনো কোষ স্তর নয়, সেটা সংযোগী স্তর। এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিসকে একসাথে যুক্ত করে দেবে। গ্যাস্ট্রোডার্মিস কোষ 5 ধরনের কোষ থাকবে: পুষ্টি কোষ বা পেশি আবরণী কোষ, গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ। আচ্ছা, এপিডার্মিসের কোষের যে আমরা পড়লাম, এপিডার্মিসের কোষ 7 ধরনের। হ্যাঁ, এই 7 ধরনের কোষের কে কেমন এবং কার কাজ কি, এটা আমরা এখন পড়ব। আচ্ছা, তো এপিডার্মিস এর কোষসমূহ, এপিডার্মিস মানে আমরা তো বুঝছি বহিঃকোষ। আমরা জানি যে হাইডার অ্যাক্টোডার্মের যে লেয়ারটা, অ্যাক্টোডার্মের যে লেয়ারটা তাকে বলা হয়, অ্যাক্টোডার্মের যে লেয়ারটা সেটাকে বলা হয় কি, এপিডার্মিস, তাই না? আর এন্ডোডার্মের যে লেয়ারটা সেটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। তো এপিডার্মিস বা বহিত্বকের কোষসমূহ কি কাজের ভিন্নতা অনুসারে হাইডার এপিডার্মিসের কোষের গঠনে বেশ বৈচিত্র্য দেখা যায়। একটি পাতলা এবং নমনীয় কিউটিকল এ আবৃত এপিডার্মিস এর বহিরাবরণ গঠিত। এখন এই কিউটিকলটা কীভাবে তৈরি আমরা সামনে বুঝবো, সামনে পড়বো। আমি বলে রাখি, কিউটিকলটা হবে হচ্ছে হাইডার যেই পেশি আবরণী কোষ, এপিডার্মিসের যে পেশি আবরণী কোষটা থাকে, সেই পেশি আবরণী কোষের একবারে বাইরের দিকে, পরিধির দিকে, হ্যাঁ, কিছু ছোট 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 দানা থাকে, মিউকাস, অনেকটা ছোট 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 দানা থাকে, সেই দানাকে বলা হয় মিউকাস বস্তু বা মিউকাস বস্তু। এই মিউকাস বস্তু থেকে কিছু পদার্থ খরিত হয়, সেটা দিয়ে কিউটিকল তৈরি হয়। কিউটিকলে আবৃত এপিডার্মিসের বহিরাবরণ গঠন করে। হাইডার এপিডার্মিস নিচে বর্ণিত 7 ধরনের কোষ নিয়ে গঠিত। একটা হচ্ছে পেশি আবরণী কোষ। তো হাইডার পেশি আবরণী কোষ হচ্ছে এপিডার্মিসের সমস্ত অংশ জুড়ে এই কোষ অবস্থান করে। হাইডার পুরা এপিডার্মিস জুড়ে মেনলি বড় অংশটাই হচ্ছে পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অন্যান্য কোষগুলো থাকে। হ্যাঁ, বহির্মুখী চওড়া এবং নিম্নমুখী সরু। এর বাইরে যে অংশটা সেটা হচ্ছে চওড়া, ভিতরে যে অংশটা সেটা হচ্ছে সরু। তাহলে অনেকটা মোচার মতো বা অনেকটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে যাবে, দেখতে অনেকটা কোণাকার, অনেকটা অ্যাঙ্গেলের মতো বা মোচাকার বা কোণাকার। এগুলো চওড়া প্রান্ত গহ্বরযুক্ত, এগুলো চওড়া প্রান্ত গহ্বরযুক্ত। এদের চওড়া প্রান্ত যেটা, যে বাইরের দিকে যে চওড়া অংশ সেটাতে গহ্বর থাকে, যেটা আমরা বলছিলাম মিউকাস গহ্বর। সাইটোপ্লাজমে পূর্ণ মিউকাস বস্তুযুক্ত এবং পরস্পর মিলিত হয়ে একটি অভিন্ন আবরণ গঠন করে। ভিতরের সরু প্রান্তের শেষে থাকবে হচ্ছে মায়োনিম। আমরা জানি আমাদের মাসল হচ্ছে সংকোচন প্রসারণ করার মাধ্যমে আমরা বডিকে নড়াচড়া করতে পারি। তখন এদের বডিকেও তো সংকোচন প্রসারণ করতে হবে। কে সংকোচন প্রসারণ করবে? আমাদের মাসলকে বলা হয় কি, আমাদের মাসল হচ্ছে স্কেলেটাল মাসল। এখন স্কেলেটাল মাসলে ছোটো ছোটো অনেক ফাইবার থাকে, ফাইবারটাকে বলা হয় সার্কোমিয়ার। সার্কোমিয়ারের মধ্যে থাকে হচ্ছে অ্যাক্টিন মায়োসিন। তো এদের তার অ্যাক্টিন মায়োসিন থাকে না, এদের তাহলে মাসল সংকোচন প্রসারণ কে করবে? এদের মাসল সংকোচন প্রসারণের জন্য মায়োনিম, এই যে জিনিসটা দেখা যাচ্ছে তন্তুটা, এটার নাম হচ্ছে মায়োনিম। এটা একটা নমনীয় এবং সংকোচন প্রসারণশীল তন্তু। এখানে উল্টাপাল্টা করা যাবে না। আর মানুষের ক্ষেত্রে থাকে অ্যাক্টিন মায়োসিন, এদের থাকবে মায়োনিম। প্রান্তের শেষে পরস্পর মিলিত একটি ভিতরের সরু প্রান্তের শেষে মায়োনিম, এক ধরনের নমনীয় এবং সংকোচন প্রসারণশীল তন্তু নির্মিত দুটি পেশি প্রবন্ধক, এই যে এপাশে একটা এপাশে একটা, দুইটা পেশি প্রবর্ধন দেহ অক্ষের সমান্তরালে অবস্থান করবে। কোষিকায় কোষগুলো বেশ বড় এবং চাপা। কয়েকটি করে কোষিকার কোষগুলোতে কয়েকটি করে নিডোব্লাস্ট পরিস্ফুটনরত নিডোসাইট বহন করে। তাহলে কোষিকার কোষগুলো বেশ বড় এবং চাপা। কোষিকাতে কয়েকটি করে নিডোব্লাস্ট থাকবে, কারণ কোষিকাতে নিডোব্লাস্টের সংখ্যা বেশি। পরিস্ফুটনরত নিডোসাইট ধারণ করে। এখন আমরা পেশি আবরণী কোষের বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম। এখন পেশি আবরণী কোষের কাজ কি? পেশি আবরণী কোষ হচ্ছে মেনলি এটা বাইরের দিকের কোষ, তাহলে একটা দেহের আবরণ তৈরি করে দেবে। পেশি আবরণী কোষ দেহের আবরণ সৃষ্টি করবে, দেহকে রক্ষা করবে। প্রবর্ধনগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে পেশির মতো একটা কাজ করবে। পেশি আবরণী কোষ অবশ্যই পেশির মতো কাজ করবে। আর একটা কি, পেশি আবরণী কোষে এই যে ছোট ছোট দানার মতো অংশ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মিউকাস বস্তু। তাহলে পেশি আবরণী কোষে মিউকাস দানা যেটা, সেটা হচ্ছে বিভিন্ন পদার্থ সিক্রেট করবে। সিক্রেট করে কি সিক্রেট করবে? মেনলি কিউটিকল ক্ষরণ করবে। কিউটিকল ক্ষরণ করে এই যে এই অংশটা, সাদা যে অংশটা, উপরের অংশটা, সেটা হচ্ছে কিউটিকলের সিক্রেট করে একটা কিউটিকলের আবরণ তৈরি করবে, যার ফলে দেহটা পিচ্ছিল হবে। কোষগুলো একাধিক
নেমাটোসিস্ট বহন করে। এই যে নেমাটোসিস্ট থাকবে কোষের মধ্যে, কোষগুলো একাধিক নেমাটোসিস্ট বহন করবে, এদেরকে একদিকে দেহ আবরণ হিসেবে কাজ করবে, অন্যদিকে পেশির মতো কাজ করবে, এটা শরীরের চামড়া হিসেবে কাজ করে, একসাথে মাসল হিসেবেও কাজ করবে। এসব কোষকে পেশি আবরণী কোষ বলা হয়, এই জন্যই বলা হচ্ছে পেশি আবরণী কোষ। বডির আবরণও দিচ্ছে আবার পেশির মতো কাজ করছে, এই জন্য পেশি আবরণী কোষ। এরপর হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ। ইন্টারস্টেশিয়াল কোষ মানে হচ্ছে এরা অন্য যে কোনো হাইডার অন্য যে কোনো কোষ, সেটা এপিডার্মিসে হোক সেটা গ্যাস্ট্রোডার্মিসে হোক, অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারবে প্রয়োজন অনুসারে, সেটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ। তো পেশি আবরণী কোষের অন্তর্মুখী মানে ভেতরের দিকে যে ছোটো ছোটো যে লাল লাল অংশটা দেখা যাচ্ছে, এই ছোটো ছোটো কোষগুলো হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ। পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে মেসোগ্লিয়া ঘেঁষে সব কোষ অবস্থান করে। এগুলো গোল এবং ত্রিকোণা এবং সুস্পষ্ট নিউক্লিয়াস, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা এবং রাইবোজোম, কিছু মাইটোকন্ড্রিয়া যুক্ত। কাজ কি? এসব কোষ প্রয়োজন অনুসারে যে কোনো ধরনের বহিত্বকীয় কোষে পরিণত হতে পারে, আবার অন্তঃত্বকীয় কোষেও পরিণত হতে পারে। অন্তঃত্বকীয় কোষে ইন্টারস্টেশিয়াল কোষ, ওখানে আমরা পড়বো যে অন্তঃত্বকীয় কোষেও পরিণত হতে পারে। পুনরুৎপত্তি এবং মুকুল সৃষ্টিতে অংশ নেয়, কিছুদিন পরপর অন্যান্য কোষের পরিণত হয়ে দেহের পুরনো কোষের স্থান পূরণ করে। তো পুরা বডির কোষ নতুনভাবে তৈরি হতে সময় লাগে কতক্ষণ? সময় লাগে মোটামুটি পুরো বডির হচ্ছে এটা এক কোথায় যেন আছে, এটা এখন খুঁজে পাচ্ছি না। আরেকটা যেটা জিনিস বলছিলাম যে আমাদের হাইড্রার বডির পুরুত্ব বা প্রস্থ হচ্ছে 1 মিলিমিটার না মাইক্রোমিটার? 1 মিলিমিটার ছিল, তাই না? হাইড্রার প্রস্থ ছিল, এই যে হাইড্রার প্রস্থ হচ্ছে 1 মিলিমিটার, এটা ভুল করা যাবে না। হাইড্রার প্রস্থ হচ্ছে 1 মিলিমিটার চওড়া, আর এই যে হাইড্রার মেসোগ্লিয়া পুরুত্ব হচ্ছে 0.1 মাইক্রোমিটার। 1 মিলিমিটার 0.1 মাইক্রোমিটার, এটা মনে রাখতে হবে, এটা উল্টাপাল্টা করা যাবে না। আচ্ছা, যাই হোক, আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ, তাই না? তো পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে মেসোগ্লিয়া ঘেঁষে এসব কোষ অবস্থান করে। এগুলো গোল বা ত্রিকোণাকার হতে পারে, সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থাকবে, রাইবোজোম থাকবে, কিছু মাইটোকন্ড্রিয়া থাকবে। তাহলে ইন্টারস্টেশিয়াল কোষের বৈশিষ্ট্য কী কী? সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা হচ্ছে মসৃণ, একটা হচ্ছে অমসৃণ। আচ্ছা, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জিনিসটা কি আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জিনিসটা কি? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো রাইবোজোম থাকে না, সেটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে তারা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই যে এখানে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, সেই সাথে কিছু মুক্ত রাইবোজোম থাকবে, কিছু মাইটোকন্ড্রিয়া থাকবে, এটা মনে রাখতে হবে। ইন্টারস্টেশিয়াল কোষের কাজ কি? এসব কোষ প্রয়োজনে অন্য যে কোনো ধরনের বহিত্বকীয় কোষে পরিণত হতে পারে, অন্তঃত্বকীয় কোষে পরিণত হবে, পুনরুৎপত্তি এবং মুকুল সৃষ্টিতে অংশ নেয়, কিছুদিন পরপর অন্যান্য কোষে পরিণত হয়ে দেহের পুরনো কোষের স্থান পূরণ করে, ক্রমান্বয়ে শেডিং করে আর কি, বডিটা শেডিং করে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পড়বো সংবেদী কোষ। সংবেদী কোষ বা সেন্সরি কোষ। সেন্সরি কোষের কাজ কি? বাইরের কোনো উদ্দীপনা গ্রহণ করে এটা স্নায়ু কোষে পাঠিয়ে দিবে, এটাই সংবেদী কোষের কাজ। এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে, যে পেশি আবরণী কোষ, দুটা পেশি আবরণী কোষ এর ফাঁকে ফাঁকে থাকবে, এই যে 90 ডিগ্রি, কার সাথে? মেসোগ্লিয়ার সাথে 90 ডিগ্রি হয়ে থাকবে। কোষের ফাঁকে ফাঁকে সমকোণে এবং বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, তবে কোষিকা হাইপোস্টে এবং পদতলে চারদিকে বেশি দেখতে পাওয়া যায়। প্রতিটি কোষ লম্বা এবং সরু, এর মুক্ত প্রান্ত থেকে সূক্ষ্ম সংবেদী রোম বা সেন্সরি হেয়ার বেরোয়, অপর প্রান্ত থেকে গুটিকাময় বা নডিউলযুক্ত সূক্ষ্মতন্তু নির্গত হয়ে স্নায়ুতন্তুর সাথে যুক্ত হবে। পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা যেমন আলো, তাপ প্রভৃতি গ্রহণ করে স্নায়ুকোষে সরবরাহ করে, এটাই কাজ। আর স্নায়ুকোষটা কেমন? স্নায়ুকোষটা কোথায় থাকে? স্নায়ুকোষটা একদম মেসোগ্লিয়া ঘেঁষে থাকবে, স্নায়ুকোষটা মেসোগ্লিয়া ঘেঁষে থাকবে। তাহলে সবার বাইরে হচ্ছে এপিডার্মিস, তারপর হচ্ছে মেসোগ্লিয়া, তারপর হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, তাই না? তো মেসোগ্লিয়ার দুই প্রান্তে, মেসোগ্লিয়ার ওই পাশে হচ্ছে এপিডার্মিস আর এই পাশে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। ঠিক মেসোগ্লিয়া আর এপিডার্মিসের মধ্যে, মেসোগ্লিয়া আর গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে ঠিক এই লেয়ার বরাবরে থাকবে হচ্ছে স্নায়ুকোষ।
এগুলো হচ্ছে মেসোগ্লিয়ার সাথে সমান্তরালে থাকবে। যেসব কোষ মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থিত, অনিয়ত আকার বিশিষ্ট এবং একটি ক্ষুদ্র দেহকোষ, দুই বা ততোধিক লডিউলযুক্ত সূক্ষ্ম শাখান্বিত স্নায়ুরোম নিয়ে গঠিত। তন্তুগুলো পরস্পর মিলে স্নায়ু জালিকা গঠন করে। সংবেদী কোষে সংগৃহীত যে উদ্দীপনাটা সেটা বিভিন্ন অংশে, দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। সংবেদী কোষটা যে উদ্দীপনাটা নিয়ে আসলো সেটা স্নায়ুকোষ সংগ্রহ করবে, সংগ্রহ করে কালেক্ট করে এটা বডির বিভিন্ন জায়গায় ছড়াই দেবে, যেখানে যেই প্রয়োজন সেখানে ছড়াই দেবে। আচ্ছা, গ্রন্থিকোষটা কাজ কি? এটা হচ্ছে আমরা এপিডার্মিস পড়ছি, তাই না? এপিডার্মিসের গ্রন্থিকোষের কাজ কি? এগুলো ক্ষরণকারী দানা বিশিষ্ট এক ধরনের পরিবর্তিত লম্বাকার এপিডার্মাল কোষ, মুখছিদ্রের চারদিকে থাকবে এবং পাদচাকতিতে প্রচুর গ্রন্থিকোষ পাওয়া যায়। বডির থেকে মুখছিদ্রের চারপাশে থাকবে, কারণ ওখানে খাবারটা গিলতে মিউকাসকরণ করার দরকার হয় গ্রন্থিকোষ থেকে। আর পাদচাকতিতে থাকবে, পাদচাকতিতে ওই যে আঠালো রস ক্ষরণ করে আটকে থাকবে, বুদবুদ সৃষ্টি করবে, তারপর যে স্লাইডিং চলন দিবে, তাই না? তাহলে এর কাজ কি? কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করবে, দেহকে কোনো বস্তুর সঙ্গে লেগে থাকতে সাহায্য করবে, এছাড়াও বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করবে, ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে চলনে অংশ করবে। কোন চলন? গ্লাইডিং চলন, তাই না? পিছলে যাবে। মুখছিদ্রের যে গ্রন্থিকোষ খাবার গলৎকরণে সাহায্য করবে, মানে খাবারটা গিলতে সাহায্য করবে, সোয়ালোয়িংয়ে হেল্প করবে। সয়েলিং না, সোয়ালোয়িং। আচ্ছা, জননকোষ বা জার্ম সেলটা কি? এসব কোষ জননাঙ্গে অবস্থান করে। জননকোষ জননাঙ্গে থাকবে। জননকোষ সব দুই ধরনের, একটা হচ্ছে শুক্রাণু, একটা হচ্ছে ডিম্বাণু। জননকোষকে কি বলা হয়? জননকোষকে বলা হয় গ্যামিট। পরিণত শুক্রাণু অতি ক্ষুদ্র এবং নিউক্লিয়াসযুক্ত একটি স্ফীত। পরিণত শুক্রাণু যেটা, সেটা হচ্ছে অনেক ছোট এবং এটা নিউক্লিয়াসযুক্ত থাকবে, নিউক্লিয়াস থাকবে। এর এবং শুক্রাণুর কয়টা অংশ থাকবে? মেনলি তিনটা অংশ থাকে। একটা হচ্ছে স্ফীত মস্তকটা অনেকটা স্ফীত, মেন অংশটাই হচ্ছে নিউক্লিয়াস, এবং হচ্ছে মস্তকের একবারে মাথায় একটু একটা একটা হচ্ছে এনজাইম সমৃদ্ধ একটা অংশ থাকে, হ্যাঁ, ফ্যাগোজোম সাধারণত বলা হয়। এটা হচ্ছে ওই ডিম্বাণুর চারপাশে একটা বন্ধ্যাকোষের আবরণী থাকে, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় কর্নার রেডিয়াটা এবং জোনা পেলুসিডা এবং বাইরে থাকে কর্নার রেডিয়াটা। এই কর্নার রেডিয়াটা জোনা পেলুসিডাকে গলাতে সাহায্য করে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ওটা অন্য জিনিস। অ্যাক্রোজোম কি ফ্যাগোজোম? অ্যাক্রোজোম, আচ্ছা যাই হোক, ওর মধ্যে যে একটা লাইপোলাইটিক মানে একটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম থাকে। ওই প্রোটিওলাইটিক এনজাইমটা ওই জোনা পেলসিডা এবং কর্নারিডিয়াকে গলাতে সাহায্য করে ডিম্বাণু পর্যন্ত পৌঁছায় আর কি। তো শুক্রাণুর একটা স্ফীত মস্তক থাকবে এবং মস্তকের পরে একটা কি থাকবে? মস্তকের পরে থাকবে একটা গ্রীবা। ওই গ্রীবার মধ্যে আসলে সেন্ট্রিওল থাকে। সেন্ট্রিওলটা মধ্যখণ্ডে থাকে না, সেন্ট্রিওল থাকে গ্রীবার মধ্যে, আর মধ্যখণ্ডে থাকে মাইটোকন্ড্রিয়া। এখানে এটা লিখেছে, এখন এটা যেটা লেখা আছে সেটাই পড়তে হবে। একটা নিউক্লিয়াসযুক্ত একটি স্ফীত মস্তক, সেন্ট্রিওলযুক্ত একটি সংকীর্ণ মধ্যখণ্ড এবং একটি লম্বা বিচরণক্ষম লেজ নিয়ে গঠিত। পরিণত ডিম্বাণুটি বেশ বড় এবং গোল। এর সাথে, আচ্ছা, কথাটা বিশ্বাস হলো না, তাই না? শুক্রাণুর গঠনটা কেমন? শুক্রাণুর গঠনটা আমরা মানুষের এই যে মানব জীবনের ধারাবাহিকতা, এখানে আমরা শুক্রাণুর গঠনটা পাবো ইনশাল্লাহ। এই যে এখানে শুক্রাণুর গঠনটা আমরা পাবো। মাথা থাকবে, এরপরে এই যে মাথা দেখতে পাচ্ছ কি না? এই যে শুক্রাণুর মাথা থাকবে। এখন কথা হচ্ছে, এটা তো মানুষের শুক্রাণু। অধিকাংশ শুক্রাণু মানে প্রাণী জগতের সব শুক্রাণু প্রায় অনেকটা একই রকম। তো শুক্রাণুর গঠনটা এই যে মাথার মধ্যে এই যে উপরে একটা থলির মতো অংশ থাকবে, সেটা হচ্ছে অ্যাক্রোজোমে প্রোটিওলাইটিক এনজাইম থাকে, সেটা ওই ডিম্বাণুর প্রাচীরকে গলাতে সাহায্য করে। আর যে মাথার মূল অংশটাই কি? নিউক্লিয়াস। এরপরে গ্রীবার এখানে থাকবে সেন্ট্রিওল, হ্যাঁ, গ্রীবার এখান থেকে সেন্ট্রিওল হবে। এই সেন্ট্রিওলটা থেকে মেনলি লেজের অংশটা তৈরি হয়েছে। যাই হোক, সেন্ট্রিওল। আর এই যে মধ্যখণ্ডে থাকে মাইটোকন্ড্রিয়া। মধ্যখণ্ডে সেন্ট্রিওল থাকে না, মধ্যখণ্ডে মাইটোকন্ড্রিয়া থাকে। আর এই যে এটা হচ্ছে লেজের অংশ, এটা হচ্ছে শেষ খণ্ড, তাই না? তো যাই হোক, এখানে যেটা আছে সেটাই পড়তে হবে। হাইড্রাতে যদি আসে যে হাইড্রার কয়টা অংশ, তাহলে আমরা অবশ্যই বলবো 3টা অংশ। একটা হচ্ছে স্ফীত মস্তক, সংকীর্ণ মধ্যখণ্ড এবং লম্বা বিচরণক্ষম লেজ। হ্যাঁ, স্ফীত মস্তক নিউক্লিয়াসযুক্ত হবে, আর সংকীর্ণ মধ্যখণ্ড সেন্ট্রিওলযুক্ত, আর লম্বা বিচরণক্ষম লেজ হবে। পরিণত ডিম্বাণুটি বেশ বড়, সেটা বেশ বড় এবং গোল। এর 3টি পোলার বডি সংযুক্ত থাকে। পরিণত ডিম্বাণুটি বেশ বড় এবং গোল, এর সাথে 3টি পোলার বডি যুক্ত থাকে। 3টে পোলার বডি পরবর্তীতে নষ্ট হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, যৌনজননে অংশগ্রহণ এরা করবে। জননকোষের কাজ কি? যৌনজননে অংশগ্রহণ করা। নিডোসাইট। এরপর আরেকটা কোষ হচ্ছে নিডোসাইট। এপিডার্মিস সবচেয়ে লাস্ট কোষ হচ্ছে নিডোসাইট। নিডোসাইট হচ্ছে কি? হাইড্রার পদতল ছাড়া বহিত্বকের শুধুমাত্র পদতলে থাকবে না, পদতলে হাইড্রার
আর এটা পদতলে নিউরোসাইট থাকবে না, কারণ পদতলে নিউরোসাইট থাকার কোনো প্রয়োজন নাই। বহিঃত্বকের সর্বত্র, বিশেষ করে কোষিকায় বেশি থাকবে। পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে বা ওইসব কোষের ভিতরে নিউরোসাইট অনুপ্রবিষ্ট থাকবে। কোষগুলো গোল হতে পারে, ডিম্বাকার হতে পারে, পেয়ালাকার হতে পারে, বা নিচের দিকে নিউক্লিয়াসবাহী দ্বৈত আবরণ বিশিষ্ট বড় কোষ। প্রত্যেকটা কথার মানে আছে। কোষের মুক্ত প্রান্ত ক্ষুদ্র, দৃঢ়, সংবেদী, আচ্ছা এখানে কি বলছে, কোষগুলো গোলাকার হতে পারে, গোলাকার হতে পারে, ডিম্বাকার বা পেয়ালাকার হতে পারে। হলো নিচের দিকে নিউক্লিয়াস বি, এদের নিউক্লিয়াসটা সাধারণত নিচের দিকে থাকে। আমরা যদি নিউরোসাইটের গঠন দেখি তাহলে নিউক্লিয়াসটা দেখতে পাবো নিচের দিকে থাকে, এবং নিউক্লিয়াসের পাশে একটা কি থাকে, এই যে আসছে কিনা ঠিক বুঝতে পারছি না, কারণ এই যে সম্ভবত এবার আসছে। এই যে এটা হচ্ছে নিউরোসাইটের এই যে নিউক্লিয়াসটা নিচের দিকে, এবং এই যে সংকোচন প্রসারণশীল একটা তন্তু, সেটা হচ্ছে মাসল। এই মাসল ফাইবারটার নাম হচ্ছে ল্যাসো। তো এই নিউক্লিয়াস এটার কথাই বলছে যে নিচের দিকে থাকবে নিউক্লিয়াস। কোষগুলো লম্বা গোল হতে পারে, ডিম্বাকার হতে পারে, পেয়ালাকার হতে পারে, নিচের দিকে নিউক্লিয়াসটা থাকবে নিচের দিকে, এবং দ্বৈত আবরণ বিশিষ্ট। আর একটা কথা বললো, দ্বৈত আবরণ বিশিষ্ট, দুইটা আবরণ থাকে। এটা একটা বাইরের আবরণ, আর এটা হচ্ছে ভিতরের আবরণ। ভিতরের আবরণটা নিয়ে যে থলির মতো অংশ তৈরি করলো সেটা হচ্ছে নেমাটোসিস্ট, আর পুরা অংশ এই বাইরের আবরণটা দিয়ে একটা নিউরোসাইট গঠন করে, তাই না? ভিতরের আবরণটা মধ্যে থাকবে হচ্ছে হিপনোটক্সিন। আচ্ছা, এটা আমরা সামনে পাবো, সমস্যা নাই। দ্বৈত আবরণ বিশিষ্ট দুইটা আবরণ থাকবে, এটা মনে রাখতে হবে, দ্বৈত আবরণ থাকবে। নিচের দিকে নিউক্লিয়াস থাকবে। কোষের মুক্ত প্রান্তটা ক্ষুদ্র, দৃঢ়, সংবেদী নিডোসিল থাকবে। এই যে নিডোসিল, এই নিডোসিলটা হচ্ছে দৃঢ় এবং সূক্ষ্ম এবং সংবেদনশীল। হ্যাঁ, এটা অনেকটা ট্রিগারের মতো কাজ করে। ক্ষুদ্র, দৃঢ়, সংবেদী নিডোসিল এর অভ্যন্তরে গহ্বর প্যাঁচানো সুতাযুক্ত নেমাটোসিস্ট বহন করে। আচ্ছা, একটু স্পষ্ট আসছে না। আচ্ছা, ছবিটা পুরোপুরি আসছে না, এই জন্য একটু চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন ছবি আসছে। আচ্ছা, যাই হোক, তো এই যে এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে আচ্ছা, নেমাটোসিস্ট বহন করবে। কোষের মুক্তপ্রান্ত ক্ষুদ্র, দৃঢ়, সংবেদী নিডোসিল বহন করবে। যে নিডোসিলটা ছোট, ক্ষুদ্র এবং দৃঢ়, এটা শক্ত, এবং সংবেদী নিডোসিল, এটা ট্রিগার মতো কাজ করে, সংবেদী নিডোসিল হিসেবে কাজ করে, এবং অভ্যন্তরে গহ্বর এবং প্যাঁচানো সুতাযুক্ত নেমাটোসিস্ট বহন করে। এই যে ভিতরে নেমাটোসিস্ট, এই পুরোটা গহ্বরটা হচ্ছে নেমাটোসিস্ট। এই যে নেমাটোসিস্ট, পুরো গহ্বরটা নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের মধ্যে কি থাকবে? প্যাঁচানো সুতাযুক্ত নেমাটোসিস্ট থাকবে। এই যে প্যাঁচানো সুতা প্লাস হচ্ছে এই যে বার্ড বা শ্যাফট, তারপরে হচ্ছে এই যে বার্ব এবং ছোটো ছোটো বারবিউল, এবং হচ্ছে পুরোপুরি চাবুকের মতন যে অংশটা, মানে সূত্রকটা, সবগুলো এরকমভাবে নেমাটোসিস্টের মধ্যে প্যাঁচানো থাকবে। গহ্বরটি কী দিয়ে ঢাকা থাকে? অপারকুলাম, ঢাকনার নাম হচ্ছে অপারকুলাম নামক ঢাকনা দিয়ে ঢাকা থাকে। মাছের কানকো বা মাছের ফুলকাগুলো কী দিয়ে ঢাকা থাকে? ওটাও অপারকুলাম দিয়ে ঢাকা থাকে। ঢাকনাগুলোকে সাধারণত অপারকুলাম বলা হয়, তাই না? তো গহ্বরটি অপারকুলাম দিয়ে ঢাকা থাকে। আদর্শ নেমাটোসিস্টে সুতার গোড়ায় 3টি বড় কাটার মতো বার থাকবে। বড় কাটাকে বলা হয় বার, বা ছোটো কাটাগুলো হচ্ছে বারবিউল। তো আমাদের বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট আছে, তার মধ্যে হচ্ছে সবথেকে বড় নেমাটোসিস্ট সেটা হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। এই স্টিনোটিল বা পেনিট্রেন্টে শুধুমাত্র বার থাকে বা বড় কাটা থাকে, 3টা বড় কাটা থাকবে। আর এর মধ্যে যে গহ্বরটা, সেটা হচ্ছে গহ্বরটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট গহ্বরের মধ্যে কি থাকবে? হিপনোটক্সিন থাকবে। হিপনোটক্সিন হচ্ছে একটা বিষাক্ত রস, তাই না? বিষাক্ত রসে পূর্ণ। এই বিষাক্ত রসের মধ্যে কি উপাদান থাকবে? 2টা উপাদান থাকবে, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে ফেনল। প্রোটিন প্লাস ফেনল দিয়ে হিপনোটক্সিন গঠিত। আচ্ছা, এটা আমরা সামনে পাবো। পরিস্ফুটনত নিউরোসাইটকে বলা হয় নিউরোপ্লাস্ট। যে নিউরোসাইটটা পূর্ণাঙ্গ হয়েছে, ঠিক আছে, কিন্তু পরিস্ফুটন করেনি বা মানে নিজের স্বাভাবিক কাজকর্মে আসেনি বা নিজের কাজ এখনও করছে না, সেটা হচ্ছে পরিস্ফুটনরত নিউরোসাইট, তাকে বলা হয় নিউরোব্লাস্ট। যে কোনো পরিস্ফুটনরত কোষকে বলা হয় ব্লাস্ট। যেমন হচ্ছে আমরা ইরাইথ্রোব্লাস্ট মানে কি? আরবিসি। পরিণত আরবিসিকে বলা হয় ইরাইথ্রোসাইট, তাই না? আর পরিস্ফুটনরত আরবিসিকে বলা হয় ইরাইথ্রোব্লাস্ট। এরকম অস্থিকোষ, যে অস্থিকোষটা পূর্ণাঙ্গ হয়ে গেছে সেটাকে বলা আমরা অস্টিওসাইট। আর যে অস্থিকোষটা পূর্ণাঙ্গ হয়নি, বিভাজন হচ্ছে বা পরিস্ফুটন হচ্ছে, পরিস্ফুটনরত
অস্থিকোষ, সেটাকে আমরা বলি অস্টিওব্লাস্ট। এরকম যে কোনো পরিস্ফুটনরত কোষকে সাধারণত ব্লাস্ট বলা হয়। তো পরিস্ফুটনরত নিডোসাইটকে বলা হয় নিডোব্লাস্ট। কাজ কি? নিডোসাইটে নেমাটোসিস্ট অঙ্গাণু প্রাণীর খাদ্য গ্রহণ, চলন এবং আত্মরক্ষায় ব্যবহৃত হয়। আচ্ছা, একটা আদর্শ নিডোসাইটের গঠন। আচ্ছা, একটা আদর্শ নিডোসাইটের গঠন কি? একটা আদর্শ নিডোসাইটের মধ্যে আমরা আসলে কি কি দেখি? আচ্ছা, একটা আদর্শ নিউরোসাইটের গঠনের মধ্যে আমরা দেখব হাইড্রার একটা আদর্শ নিউরোসাইট দেখতে অনেকটা গোল, ডিম্বাকার, নাশপাতি আকার, পেয়ালাকার বা লাটিম আকৃতির বিভিন্ন রকম হতে পারে। এদের আবরণ থাকবে, বাইরে একটা আবরণ, ভিতরে আরেকটা আবরণ, দুইটা আবরণ থাকবে। এর প্রতিটি কোষ দ্বিস্তরী আবরণে আবৃত থাকবে। স্তর দুটির মাঝখানে দানাদার সাইটোপ্লাজম থাকবে, এর মধ্যে দানাদার সাইটোপ্লাজম থাকবে এবং কোষের গোড়ার দিকে একটি নিউক্লিয়াস থাকবে। একবার কোষের গোড়ার দিকে একটা নিউক্লিয়াস থাকবে। নেমাটোসিস্ট নেমাটোসিস্ট এটা পুরাটা হচ্ছে একটা কোষ, তাই না? আমরা জানি কোষের দুইটা পর্দা থাকতেই পারে, যেমন উদ্ভিদ কোষে দুইটা পর্দা থাকে না, একটা হচ্ছে কোষ প্রাচীর, একটা হচ্ছে কোষ মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। তো এদের হচ্ছে দুইটা পর্দা থাকে, এটা পুরাটা মিলে একটা কোষ। তো আবরণ স্তর দুটির মাঝখানে দানা সাইটোপ্লাজম থাকবে, গোড়ার দিকে নিউক্লিয়াস থাকবে। আচ্ছা, নেমাটোসিস্ট জিনিসটা কি? নেমাটোসিস্ট হচ্ছে যে ভিতরের গহ্বরটা, সেটা হচ্ছে নেমাটোসিস্ট। নিউরোসাইটের অভ্যন্তর অবস্থা কাইটিনের মতো পদার্থে নির্মিত, আবরণে আবৃত। তাহলে কি ভিতরের পর্দাটা কি নির্মিত? কাইটিন নির্মিত, এটা মনে রাখতে হবে। আর বাইরের পর্দাটা মেনলি হচ্ছে সেলুলোজ নির্মিত সাধারণত হয়। তো বাইরের পর্দাটা অতটা ইম্পর্টেন্ট না, ভিতরের পর্দাটা হচ্ছে কাইটিন নির্মিত, মানে দ্বৈত আবরণের মধ্যে ভিতরের আবরণ, যেটা হচ্ছে নেমাটোসিস্ট গঠন করে। নিউরোসাইটের অভ্যন্তর অবস্থা কাইটিনের মতো পদার্থে নির্মিত, আবরণে আবৃত সূত্রগুলো একটি ক্যাপসুলের নাম নেমাটোসিস্ট। পুরো ক্যাপসুলটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। আদর্শ নিউরোসাইটে ক্যাপসুলটি প্রোটিন এবং ফেনলের সমন্বয়ে গঠিত বিষাক্ত তরল হিপোটক্সিন এ পূর্ণ থাকে। লম্বা, সরু, ফাঁপা সূত্রকটি, যা প্রকৃতপক্ষে ক্যাপসুলের অগ্রভাগের অভিন্ন প্রসারিত অংশ, সেটি অবস্থান করে। সূত্রকের চওড়া গোড়াটিকে বলা হয় এর চওড়া গোড়া। কোনটা? এই যে এটা চওড়া গোড়া সূত্রকের, এটা সূত্রক, উন্মুক্ত সূত্রক। এই সূত্রকের গোড়া যেটা, সেটা হচ্ছে কি? বাট। এটা হচ্ছে পার্ট বা শ্যাফট, এই অংশটা হচ্ছে শ্যাফট বা বাট। তাহলে এর সূত্রকের চওড়া গোড়াটিকে বলা হয় বাট বা শ্যাফট। এতে তিনটি বড় বড় কাঁটা থাকবে, এই কাঁটা এখানে একটা, এপারে একটা, সামনে আর একটা আছে। তিনটা বড় কাঁটা, এটাকে বলা হয় বার্ব। আর ছোট ছোট কাঁটাগুলোকে বলা হয় বার্বি উল। এবং সর্পিল সারিতে, সর্পিল মানে আঁকাবাঁকা বিভিন্ন ইসে থাকবে, সর্পিল সারিতে বিভিন্ন ক্ষুদ্রতর কাটার মতো অসংখ্য বারবিউল দেখা যাবে। আচ্ছা, স্বাভাবিক অবস্থায় সূত্রকটি বাট এবং কাটাসহ থলির ভিতরে ঢুকানো থাকবে। স্বাভাবিক অবস্থায় এটা উল্টানো হয়ে ঢুকানো থাকবে, অপারকুলামদের ঢাকা থাকবে। আচ্ছা, অপারকুলাম কি? স্বাভাবিক অবস্থায় নেমাটোসিস্টের সূত্রক এবং ক্যাপসুল যে ঢাকনা দিয়ে ঢাকা থাকে তার নাম হচ্ছে অপারকুলাম। উন্মুক্ত অবস্থায় এটি পাশে সরে যায়। উন্মুক্ত অবস্থায় যখন এটা ওপেন হয়ে যাবে তখন কি হবে? ওপেন অবস্থায় পাশে এটা ঢেকে থাকবে, ওপেন অবস্থায় পাশে যে সরে যাবে, এই যে পাশে সরে গেছে, তাই না? ওপেন অবস্থায় পাশে সরে যাবে। আচ্ছা, উন্মুক্ত অবস্থায় পাশে সরে যায়। আচ্ছা, এরপরে আমরা পড়বো নিডোসিল। নিডোসিল জিনিসটা কি? আমরা ওই যে কাঁটাটা দেখলাম, যে মুক্ত প্রান্তে যে সূত্রকটা, অপারকুলামের পাশে যে কাঁটা, অপারকুলামের পাশে যে কাঁটাটা, সেই কাঁটাটা হচ্ছে নিডোসিল, তাই না? নিডোসিল কোষের মুক্ত প্রান্তের শক্ত, দৃঢ় এবং সংবেদনশীল কাঁটাটা হচ্ছে নিডোসিল। প্রকৃতপক্ষে এটি একটি রূপান্তরিত সিলিয়াম। এটা সিলিয়া, আমাদের বডিতে যেরকম সিলিয়া থাকে না, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার রেসপিরেটরি সিস্টেমে, তারপরে হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে মেনলি সিলিয়া থাকে, হ্যাঁ। এবং এপিথেলিয়ামের নাম হচ্ছে সিডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এই যে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম মানে এপিথেলিয়ামের সাথে সিলিয়া থাকে, হ্যাঁ, সিডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, তাই না? সিলিয়া। তো এদের বডিতেও এই যে নিডোসিলটা থাকে, এটা অনেকটা সিলিয়ার মতো। এই যে রূপান্তরিত সিলিয়াম, এক বচনে সিলিয়াম আর বহু বচনে সিলিয়া। নিডোসিল ট্রিগারের মতো কাজ করে, ফলে অপারকুলাম সরে যায় এবং প্যাঁচানো সূত্রকটি বাইরে বেরিয়ে আসে। পেশিতন্তু বা ল্যাসো, পেশিতন্তু কোষের সাইটোপ্লাজম এবং নেমাটোসিস্টের প্রাচীরে সংকোচনশীল কিছু পেশিতন্তু থাকে। এছাড়াও কোষের নিচের প্রান্তে ল্যাসো নামক একটি প্যাঁচানো সূত্রক দেখা যায়। এটা হচ্ছে সংকোচন প্রসারণতে সাহায্য করে। নেমাটোসিস্টটা এটা যখন এটা হচ্ছে টেনে ধরে থাকে তখন কি হয়? তখন নেমাটোসিস্টটা ভিতরের দিকে ঢুকানো থাকে। আর যখন ওই যে অপারকুলাম খুলে যাবে তখন পেশিতন্তুটা শিথিল হয়ে যাবে, যার ফলে তন্তুটা গহ্বরটা ছোট হয়ে যাবে এবং সূত্রকটা বাইরে নিক্ষিপ্ত হবে। হ্যাঁ, এটা সূত্রকটাকে নিক্ষিপ্ত করা এবং ভিতরে পেঁচায় রাখা, এটা নিয়ন্ত্রণ করে পেশিতন্তু এবং ল্যাসো যে ফাইবারটা, মানে
সংকোচন প্রসারণশীল ফাইবার। আচ্ছা, নেমাটোসিস্টের প্রকারভেদ। নেমাটোসিস্ট অনেক ধরনের আছে। নিডারিয়া পর্বের প্রাণীদের নেমাটোসিস্ট অনেক ধরনের, প্রায় 23 ধরনের নেমাটোসিস্ট আছে, কিন্তু হাইডাতে মাত্র 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। এই 4 ধরনের নেমাটোসিস্ট সম্পর্কে আমরা পড়বো। নেমাটোসিস্টের প্রকারভেদ। নিক্ষিপ্ত সূত্রকের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিজ্ঞানী ভার্নার, কোন বিজ্ঞানী নাম দিয়েছে? বিজ্ঞানী ভার্নার 1965 সালে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে থেকে 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করেছেন। এর মধ্যে 4 ধরনের নেমাটোসিস্ট হাইডাতে শুধুমাত্র পাওয়া যায়। কি কি 4 ধরনের? একটা হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। পেনিট্রেট মানে যে পেনিট্রেট করে দিতে পারবে, ফুটা করে দিতে পারবে, সেটা হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। তারপর হচ্ছে ভলভেন্ট। ভলভেন্ট হচ্ছে কর্ক স্ক্রুর মতো প্যাচ দিয়ে আটকে রাখবে। তারপর হচ্ছে স্টেপটোলিন গ্লুটিন্যান্ট, স্টেডিওলিন গ্লুটিন্যান্ট বা স্টেপটোলিন গ্লুটিন্যান্ট, হলোট্রিকাস আইসোরাইজা বা স্টেডিওলিন গ্লুটিন্যান্ট, অ্যাট্রিকাস আইসোরাইজা। এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, স্টিনোটিল বা পেনিট্রেন্টটা কি? হাইড্রা 4 ধরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলোই সবচেয়ে বড়। এদের সূত্রক লম্বা, ফাঁপা, শীর্ষ উন্মুক্ত থাকে, বাট প্রশস্ত থাকে, 3টি বড় কাটা যেগুলোকে বার্ব বলে, 3 সারি সর্পিলাকার সজ্জিত থাকবে, ছোটো ছোটো কাটা থাকবে, সেটার নাম হচ্ছে বারবিউল। এর ভিতরে হিপ্নোটক্সিন নামক বিষাক্ত তরল পদার্থ থাকবে। হিপ্নোটক্সিনের মধ্যে থাকবে প্রোটিন আর ফেনল। শিকারের দেহে এগুলোকে সূত্রকটাকে বিদ্ধ করে দেবে, যেহেতু ঢুকাতে পারবে, ভিতরে পেনিট্রেট করতে পারবে, বিদ্ধ করতে পারবে, এই জন্য বলা হয় পেনিট্রেন্ট। পেনিট্রেট করে কী করবে? বিষাক্ত হিপ্নোটক্সিন প্রবেশ করায় তাকে অবশ এবং অজ্ঞান করে ফেলবে। এরপরে কি? এরপর হচ্ছে ভলভেন্ট। ভলভেন্ট হচ্ছে যেটা, এটা হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট, এটা হচ্ছে ভলভেন্ট। এটা হচ্ছে স্টেপটোলিন গ্লুটিন্যান্ট বা হলোট্রিকাস আইসোরাইজা। এই যে পুরা হোল বডি, হোল সূত্রক বরাবর কাটা আছে, এই জন্য হলোট্রিকাস আইসোরাইজা বলা হয়। আর এটাতে কোনো কাটা নেই, এই জন্য অ্যাট্রিকাস আইসোরাইজা বলা হয় একে। আচ্ছা, তো স্টেপটোলিন গ্লুটিন্যান্টটা, ভলভেন্টটা কি? এগুলো অপেক্ষাকৃত ছোট। এই যে এরকম প্যাচ, সবচেয়ে ছোট এটা, সবচেয়ে ছোট না, সবচেয়ে ছোট হচ্ছে এই, হ্যাঁ। স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, ঘ নাম্বার যেটা, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট সবথেকে ছোটো। আর স্টেরিওলিন গ্লুটিন্যান্ট এই হচ্ছে সবথেকে ছোট। আর সবচেয়ে বড় হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। আর স্টেরিওলিন গ্লুটিন্যান্ট এই হচ্ছে সবথেকে ছোট। আচ্ছা, ভলভেন্ট এর অপেক্ষিত ছোট, সূত্রকটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন, বদ্ধ শীর্ষকযুক্ত নেমাটোসিস্ট। শুধুমাত্র এর শীর্ষকটাই বদ্ধ থাকে, বাকি সবার শীর্ষক উন্মুক্ত। এর শীর্ষক শুধুমাত্র বদ্ধ, এটা মনে রাখতে হবে। বদ্ধ শীর্ষক, একটু মনে রাখতে হবে, বদ্ধ শীর্ষক, বাকিগুলো উন্মুক্ত। শীর্ষযুক্ত ক্যাপসুলের ভিতরে সূত্রকের একটি মাত্র প্যাচ থাকে, কিন্তু নিক্ষিপ্ত হওয়ার পরে অনেকগুলো কর্কস্ক্রুর মতো অনেকগুলো প্যাচের সৃষ্টি করে। এটি শিকার ধরা বা কোনো বস্তুকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। স্টেরিওলিন গ্লুটিন, এগুলো হচ্ছে সূত্রগুলো লম্বা, সর্পিলাকার, সজ্জিত কাঁটাযুক্ত, বাট সুগঠিত নয়, শীর্ষদেশ উন্মুক্ত। এদের বাট থাকে না, এর মাত্র শুধু এর বাট আছে, এর আর এর দুইজনের বাট আছে। এর বাট আছে প্লাস বাট বা শ্যাফট আছে, এবং তার সাথে কি এই সূত্রকের গোড়া অংশটাকে বলা হয় ফোলা, গোড়ার অংশটা ফোলা, এই ফোলা অংশটাকে বলা হয় বাট বা শ্যাফট। আর এই এর বাট আছে প্লাস বা শ্যাফট আছে, তার সাথে বার্ব বা বড় কাটাও আছে। এর শুধু শ্যাফট আছে বা বাট আছে, কিন্তু বার্ব নাই, বারবিওলও নাই। আচ্ছা, একটি মাথা প্যাঁচে কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে কর্কশুর মতো অনেকগুলো প্যাঁচের সৃষ্টি করে, শিকার ধরা কোনো বস্তুকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। স্টেপটোলিন গ্লুটিন্যান্টটা কি? এই যে হলোট্রিকাস আইসোরাইজা, কাঁটাযুক্ত। এর সূত্রক লম্বা, সর্পিলাকার সজ্জিত, কাঁটাযুক্ত, বাট সুগঠিত নয়, শীর্ষদেশ উন্মুক্ত, এগুলো আঠালো রসক্ষরণ করে এবং শিকারকে আটকে রাখতে সাহায্য করে। স্টেরিওলিন গ্লুটিন্যান্ট কি? এগুলো ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। আর স্টেনোটিল বা পেনিট্রেন্ট হচ্ছে এগুলো বৃহত্তম, সবচেয়ে বড়, এ সবথেকে বড়, এ সবথেকে ছোট। আচ্ছা, এগুলোর কাজ কি? লম্বা, সূত্রক লম্বা, কাঁটাবিহীন, বাট সুগঠিত নয়, শীর্ষদেশ উন্মুক্ত, এগুলো এক ধরনের আঠালো রসক্ষরণ করে চলনের শিকার আটকে রাখতে সাহায্য করে। আচ্ছা, নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল। নেমাটোসিস্টের যে সূত্রকটা, নেমাটোসিস্টের মধ্যে যে সূত্রকটা থাকবে সেটাকে কিভাবে নিক্ষেপ করবে, সেই নিক্ষেপের কৌশলটা। নেমাটোসিস্ট সূত্রক নিক্ষেপ যুগপৎ হবে একটি রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া। একই সাথে রাসায়নিক প্রক্রিয়া, একই সাথে যান্ত্রিক প্রক্রিয়া। কিভাবে? শিকারের বা শত্রুর সন্ধান অথবা অন্য কোনো কারণে ইডোসাইট উদ্দীপ্ত হলে এই প্রক্রিয়াটি শুরু হয়। কোনো শিকার হাইডার কোষ শিকার নিকটবর্তী হলে শিকার দেহে রাসায়নিক পদার্থের প্রভাবে নেমাটোসিস্ট প্রাচীরের প্রাণীভেদ্যতা বেড়ে যায়। সবার কিন্তু সব ক্ষেত্রে কিন্তু বেড়ে যাবে, এটা আমরা পরে পড়বো, সামনে পড়বো। এখানে এটা ডিটেলসে নাই, ডিটেলসে একটু পরে আছে, এখানে আছে ডিটেলসে, এই যে এখানে ডিটেলসে আছে, আমরা এখানে পড়বো, খাদ্য গ্রহণ পদ্ধতি এখানে পড়বো। হ্যাঁ, এখানে এই জিনিস জায়গাটাই ডিটেলস নাই। নতুন বইয়ে আরও ডিটেলসে আছে, তবে নতুন আমার এটা অনেক আগের বই, এটা অনেক পুরনো এডিশন, এই জন্য এখানে অনেক কিছু মিস করে যাচ্ছি। এটা নিজেরা দেখে নেবা।
আচ্ছা, নিক্ষেপ করা কৌশল, তাহলে নেমাটোসিস সূত্রক নিক্ষেপ যুগপৎ একটি রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া। শিকার বা শত্রুর সন্ধান অথবা অন্য কোনো কারণে নিউরোসাইট উদ্দীপ্ত হলে এই প্রক্রিয়াটি শুরু হয়। কোনো শিকার হাইড্রার কোষিকার নিকটবর্তী হলে শিকার দেহের রাসায়নিক পদার্থের প্রভাবে নেমাটোসিস প্রাচীরের পানি ভেতরতা বেড়ে যায়। এতে থলির ভিতরে দ্রুত পানি প্রবেশ করলে কি হবে, ভিতরের অভিস্রাবণিক চাপ বেড়ে যাবে। এ সময় শিকার নিডোসাইটের নিডোসিল স্পর্শ করা মাত্র এর অপারকুলামের যে ঢাকনাটা সেটা খুলে যাবে। তখন দ্রুত পানি ভিতরে প্রবেশ করায় হাইড্রোসিলের চাপ বেড়ে যাবে। হাইড্রোসিলের চাপ যখন বেড়ে যাবে তখন সূত্রকটা বেড়ে গেলে নেমাটোসিস সূত্রক ক্ষিপ্র গতিতে বাইরে নিক্ষিপ্ত হয়ে শিকারটাকে পেঁচায় ধরবে। নেমাটোসিসের সূত্রক একবার নিক্ষিপ্ত হলে সেটাকে আর এন্ডোসাইটে ফিরিয়ে আনা যাবে না। নিক্ষিপ্ত হয়ে গেছে, কাজ শেষ, অন টাইম। তো যখন অন টাইম হয়ে যাবে তখন কি ওইভাবে থেকে যাবে না, এটা 48 ঘন্টার মধ্যে ওই এটা বডির মধ্যে ঢুকে যাবে, বডি হজম করে ফেলবে এবং 48 ঘন্টার মধ্যে নতুন নিউরোসাইট এখানে স্থাপন হবে, পুরানো নিউরোসাইটের জায়গা দখল করে ফেলবে। নেমাটোসিসের সূত্রক একবার নিক্ষিপ্ত হলে সেটাকে আর নিউরোসাইটে ফিরিয়ে আনা যায় না বা আবার ব্যবহার করাও যায় না, কিংবা ওই একই নিউরোসাইট আর কোনো নেমাটোসিস সৃষ্টিও করতে পারে না। এ ধরনের নিউরোসাইট ধীরে ধীরে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে প্রবেশ করে এবং অন্যান্য খাদ্যবস্তুর সাথে হজম হয়ে যায়। 48 ঘন্টার মধ্যে নতুন নিউরোসাইট সৃষ্টির মাধ্যমে ব্যবহৃত নিউরোসাইট প্রতিস্থাপিত হয়। এখন নিউরোসাইট আর নেমাটোসিসের মধ্যে পার্থক্য কী? নিউরোসাইট হচ্ছে পুরা কোষ, আর নেমাটোসিস হচ্ছে নিউরোসাইটের মধ্যে একটা ওই যে ভিতরে যে আবরণটা, কি আবরণ তৈরি, কাইটিন নির্মিত আবরণ, তার মধ্যে যে গহ্বরটা যেটার মধ্যে হিপনোটক্সিন থাকে এবং সূত্রক টুত্রক থাকে, শ্যাফট থাকে, বার্ব থাকে, বারবিউল থাকে, সেটা হচ্ছে নেমাটোসিস্ট, গহ্বরটা, ভিতরের গহ্বরটা। তো নিউরোসাইটটা কি? নিউরোসাইট নিডেরা পর্বের প্রাণীদের বহিত্বকে যে বিশেষ ধরনের পেয়ালাকার কোষ থাকে তাকে নিউরোসাইট বলা হয়। পুরা কোষটা হচ্ছে নিউরোসাইট। আর নেমাটোসিট কি? নিউরোসাইটের মধ্যেই স্ফীত অংশের মধ্যে ফাঁপা এবং পেঁচানো সূত্রকগুলো একটি গোলাকার বা ডিম্বাকার থলি থাকে, সেটা হচ্ছে নেমাটোসিস্ট। নিউরোসাইটটা কি? নিউরোসাইটের মধ্যে থাকবে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। আর নেমাটোসিস্টের মধ্যে কি থাকবে? এগুলো থাকবে না, সাইটোপ্লাজম নিউক্লিয়াস থাকবে না, তবে হিপনোটক্সিন নামক এক প্রকার বিষাক্ত রস থাকবে যার মধ্যে প্রোটিন এবং ফেনল থাকে। নিডোসিল নামক একটি সংবেদনশীল অভিক্ষেপ থাকবে, কাঁটাযুক্ত বা কাঁটাবিহীন সূত্রক থাকবে। নেমাটোসিটে হচ্ছে কাঁটাযুক্ত বা কাঁটাবিহীন সূত্রক থাকবে। নিডোসাইটের মধ্যে নেমাটোসিস ধারণ এবং সংরক্ষণ এর কাজ করবে। নিডোসাইটটা হচ্ছে নেমাটোসিস্ট ধারণ করবে, সংরক্ষণ করবে। আর নেমাটোসিস্ট কী করবে? খাদ্য গ্রহণ করবে, চলন করবে, আত্মরক্ষায় সাহায্য করবে। তাহলে আমরা এতক্ষণ পড়লাম এপিডার্মিসের কোষ। এখন আমরা পড়বো গ্যাস্ট্রোডার্মিসের কোষ। গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বক, তাই না? এদের এন্ডোডার্মকে বলা হয় গ্যাস্ট্রোডার্ম, তাই না? গ্যাস্ট্রোডার্মিসের কোষ। এপিডার্মিস অপেক্ষা গ্যাস্ট্রোডার্মিসের গঠন অনেকটা সরল এবং নিচে 5 ধরনের কোষ নিয়ে গঠিত। কী কী 5 ধরনের কোষ? পুষ্টিকোষ, এই যে পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ, এটা অনেকে মিস করে, ভুল করে, মনে করে পেশি আবরণী কোষ শুধু এপিডার্মিসে থাকে। না, পেশি আবরণী কোষ এপিডার্মিসে থাকে, গ্যাস্ট্রোডার্মিসেও থাকে। আচ্ছা, এপিডার্মিস অপেক্ষা গ্যাস্ট্রোডার্মিসের গঠন অপেক্ষাকৃত অনেকটা সরল, 5 ধরনের কোষ নিয়ে গঠিত। পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ গ্যাস্ট্রোডার্মিসের বেশিরভাগ অংশ জুড়ে অবস্থিত স্তম্ভাকার বড় নিউক্লিয়াস এবং গহ্বরযুক্ত কোষ। কোষের সংযুক্ত প্রান্ত থেকে মায়োফাইবিল নামক সূক্ষ্ম সংকোচনশীল তন্তু বিশিষ্ট পেশি প্রবন্ধন সৃষ্টি হয়, যেটা মেসোগ্লিয়ার সমকোণে অবস্থান করে। হ্যাঁ, তাহলে পুষ্টিকোষটা কি? পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের বেশিরভাগ অংশ জুড়ে, যেহেতু আমরা দেখছিলাম যে এপিডার্মিসের বেশিরভাগ অংশ জুড়ে পেশি আবরণী কোষ, এরকম গ্যাস্ট্রোডার্মিসের বেশিরভাগ অংশ জুড়ে গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষ বা পুষ্টিকোষ। বেশিরভাগ অংশ জুড়ে স্তম্ভাকার বড় নিউক্লিয়াস এবং গহ্বরযুক্ত কোষ থাকবে। কোষের সংযুক্ত প্রান্ত থেকে মায়োফাইবিল নামক সূক্ষ্ম সংকোচনশীল এবং তন্তুবিশিষ্ট পেশি প্রবোধন সৃষ্টি হয়ে মেসোগ্লিয়ার সমকোণে অবস্থান করবে। মেসোগ্লিয়ার সমকোণে, পেশি আবরণী কোষের সমকোণে ছিল, এও সমকোণে থাকবে। ভিতরে মুক্ত প্রান্তের গঠনের উপর ভিত্তি করে পুষ্টিকোষ 2 ধরনের, এরকম ফ্লাজেলা কোষ নাকি হচ্ছে ক্ষণপদীয় কোষ। এটা হচ্ছে পায়ের মতো, সেটা হচ্ছে ক্ষণপদীয় কোষ। পায়ের মতো হলে সেটা ক্ষণপদীয় কোষ, আর এরকম ফ্লাজেলা বের হলে সেটা হবে ফ্লাজেলীয় কোষ। 2 ধরনের কোষ। মুক্ত প্রান্ত, এটা হচ্ছে অ্যাটাস্টেড আছে আর এটা হচ্ছে মুক্ত আছে। তো মুক্ত প্রান্তের উপর ভিত্তি করে আমরা পুষ্টিকোষকে 2 ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ, একটা হচ্ছে ক্ষণপদীয় কোষ। ফ্লাজেলীয় কোষে ফ্লাজেলা থাকবে, এগুলো মুক্ত প্রান্তে 1 থেকে 4টি সুতার মতো ফ্লাজেলা থাকবে। আর ক্ষণপদীয় কোষ এগুলো মুক্ত প্রান্ত ক্ষণপদযুক্ত, মানে ছোট ছোট পা থাকবে, ছোট ছোট পা। আচ্ছা, কাজ কি? গ্যাস্ট্রোডার্মিসের এই যে পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ, গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষের কাজ কি? পেশি প্রবর্ধনগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহকে সরু এবং মোটা করে, সংকোচন প্রসারণের মাধ্যমে সরু মোটা করবে। মুখ এবং কোষিকার গোড়ায় অবস্থিত পেশি প্রবর্ধনগুলো নিজের ছিদ্র বন্ধ করতে স্ফিংটার এর মতো কাজ করবে। তাহলে মুখে যেই পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষটা ছিল সেটা, এবং কোষিকায় যে পেশি আবরণী কোষগুলো আছে সেগুলো
নিজের ছিদ্র বন্ধ করতে স্ফিংটারের মতো কাজ করবে, মুখছিদ্র বন্ধ করে স্ফিংটারের মতো কাজ করবে। ফ্লাজেলীয় কোষের ফ্লাজেলাটা আন্দোলিত হয়ে কী করবে, খাদ্যবস্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করবে। তাহলে ফ্লাজেলীয় কোষটা অনেকটা আমাদের স্টোমাকের যে কাজটা অনেকটা সেই কাজটা করে দেবে। তাহলে ফ্লাজেলীয় কোষটা কী করবে, আন্দোলিত হয়ে খাদ্যবস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করবে। আর যেটা হচ্ছে আরেকটা পেশি আবরণী কোষ সংকোচন প্রসারণের মাধ্যমে দেহকে সরু মোটা করে মুখছিদ্র গোড়ায় অবস্থিত পেশির প্রবন্ধগুলো নিচের ছিদ্র বন্ধ করে স্পিন্ডার মতো কাজ করবে, এবং ফ্লাজেলীয় কোষগুলো খাদ্যবস্তুকে ছোটো ছোটো কণায় বা টুকরো কণায় পরিণত করবে। প্রয়োজনে এই কোষ আন্দোলিত হয়ে মুখছিদ্রে পানি প্রবেশ করাবে। আবার এই কোষগুলো আন্দোলিত হয়ে মুখছিদ্রে পানি প্রবেশ করাতে সাহায্য করে। ক্ষণপদীয় কোষের ক্ষণপদীয় যে কোষটা সেটা কী করবে, এখন ক্ষণপদীয় কোষ যেটা সেটা বা সিউডোপোডাল যে কোষটা সেটা কী করবে, সেটা হচ্ছে খাদ্যকণা গলৎকরণ করবে, অন্তঃস্থ খাদ্য গহ্বরে পরিপাক করে। ক্ষণপদ খাদ্যকণাকে গলৎকরণ করে অন্তঃস্থ খাদ্য গহ্বরে পরিপাক করবে। এই যে বাইরে প্রথমে হচ্ছে এখানে একটা জিনিস জেনে দেওয়া দরকার, এটা জিনিসটা তাছাড়া বোঝা সম্ভব না, মানে বুঝতে একটু কঠিন হবে আর কি। সেটা হচ্ছে এদের দুই ধরনের পরিপাক হয়। আমাদের পরিপাক কয় ধরনের হয়, আমাদের পরিপাকও দুই ধরনের হয়, একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, একটা অন্তঃকোষীয় পরিপাক। আমাদের বহিঃকোষীয় পরিপাক কোথায় হয়, আমাদের বহিঃকোষীয় পরিপাক হয় জিআইটিতে বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে। এদেরও বহিঃকোষীয় পরিপাক হবে সিলেন্ট্রনে বা এদের যে হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর সেখানে, তাই না? আমাদের বহিঃকোষীয় পরিপাক যেহেতু জিআইটিতে হয়, এদের বহিঃকোষীয় পরিপাক সিলেন্ট্রনের মধ্যে হবে। আর আমাদের অন্তঃকোষীয় পরিপাকটা কোথায় হয়, আমরা খাবার খেলাম, খাবার খেয়ে খাবারটাকে হজম করার পরে ভিলায়ের মাধ্যমে খাবারটা শোষণ হওয়ার আগ পর্যন্ত ভিলায়ের মাধ্যমে খাবারটা শোষণ হওয়ার পর এটা রক্তে মিশে লিভার কিছু অংশ দিবে, কিছু অংশ জমা করে রাখবে, দেওয়ার পর সিস্টেমিক সার্কুলেশন যাবে, সিস্টেমিক সার্কুলেশন হয়ে পুরা বডিতে প্রত্যেক সেলে পৌঁছাবে। এই সেলের ভিতরে ঢোকার আগ পর্যন্ত হচ্ছে কি, বহিঃকোষীয় পরিপাক। কোষের মধ্যে ঢুকে গেল, এরপরে কি হবে, কোষের মধ্যে কি ঢুকবে, গ্লুকোজ ঢুকবে। গ্লুকোজটা মাইটোকন্ড্রিয়া ব্যবহার করে কি করবে, শ্বসনের মাধ্যমে এটিপি তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, অক্সিজেন ব্যবহার করবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, এটিপি তৈরি করবে, তাই না? তো কোষের মধ্যে যেটা হলো, গ্লুকোজ ব্যবহার করে এটিপি তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, গ্লুকোজ ব্যবহার করলো, এটাই হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। এরকম হাইড্রার বডিতেও সিলিন্ডারের মধ্যে বহিঃকোষীয় পরিপাক হবে, এবং ছোটো ছোটো খাদ্যকণা যেটা তৈরি হবে, সেই খাদ্যকণাটা এরকম এখানে যখন আসার পরে এটা এইভাবে ঘিরে নেবে, ফ্যাগোসাইটোসিসের মতো। ওই যে ম্যাক্রোফেজ যেভাবে জীবাণুকে ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অনেকটা ওই রকম। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে খাবারটাকে ভিতরে নিয়ে নেওয়ার পরে এখানে হজম করবে, সেটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। তাহলে এখন এটা জিনিসটা বোঝার কথা। ফ্লাজেলীয় ক্ষণপদীয় কোষের ক্ষণপদ খাদ্যকণা গলৎকরণ করে। তো কোনো সেল যখন একটা খাবারটা যদি কঠিন হয়, ওই খাবারকে যদি গলৎকরণ করে, সেটা বলা হয় সেল ইটিং। সেল খাচ্ছে, কঠিন খাবার খাচ্ছে, এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। আর যখন সেল কোনো তরল পদার্থকে ভিতরে নিয়ে নেয়, তখন বলা হয় সেল ড্রিঙ্কিং, এটাকে বলা হয় পিনোসাইটোসিস। বোঝা গেল? আচ্ছা, ক্ষণপদী কোষের ক্ষণপদ খাদ্যকণা গলৎকরণ করে অন্তঃস্থ খাদ্য গহ্বরে পরিপাক করে। তাহলে ক্ষণপদীয় কোষ যে খাবারটাকে ভিতরে নিয়ে নিল, ক্ষণপদীয় গলৎকরণ করলো, এবং অন্তঃস্থ খাদ্য গহ্বরে সেটা পরিপাক হবে। আচ্ছা, গ্রন্থিকোষটা কি, বা গ্ল্যান্ড সেল বিক্ষিপ্তভাবে পুষ্টিকোষের ফাঁকে ফাঁকে এসব কোষ অবস্থান করবে। এগুলো মূলদেহ হাইপোস্টোমে সবচেয়ে বেশি থাকে, মূলদেহ এবং হাইপোস্টোমে সবচেয়ে বেশি থাকবে, পদতলে সবচেয়ে কম, এবং কোষিকায় থাকেই না। গ্রন্থিকোষ অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং পেশি প্রবর্ধন এদের থাকবে না। এগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে মিউকাস ক্ষরণকারী, কিছু কিছু গ্রন্থিকোষ আছে মিউকাস ক্ষরণ করবে, কিছু কিছু গ্রন্থিকোষ আছে এনজাইম ক্ষরণ করবে। তাহলে মিউকাস ক্ষরণ করবে কারা, মিউকাস ক্ষরণ করবে হাইপোস্টোমে যেসব গ্রন্থিকোষ থাকে। তাহলে গ্রন্থিকোষগুলো অপেক্ষিত ক্ষুদ্র, পেশি প্রবর্ধনবিহীন, এগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে মিউকাস ক্ষরণ, একটা হচ্ছে এনজাইম ক্ষরণকারী। মিউকাস ক্ষরণকারী কারা হবে, মিউকাস ক্ষরণকারী হবে যেগুলো হাইপোস্টোমে থাকে, হাইপোস্টোম অঞ্চলে, কারণ ওখানে মিউকাস ক্ষরণ করে খাবারটাকে মানে মুখটা পিচ্ছিল করতে হবে। যেমন আমাদের মুখে লালা মাধ্যমে খাবারটা পিচ্ছিল হয়, এদের মুখেও এরকম হাইপোস্টোমে মিউকাস ক্ষরণ করে খাবারটাকে পিচ্ছিল করবে, খাবার গিলতে সুবিধা হবে, পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে। এনজাইম ক্ষরণকারী কি, অন্যান্য স্থানের কোষগুলো এই ধরনের অন্যান্য স্থানের কোষগুলোতে এই ধরনের কোষ থাকে যেটা পরিপাকের জন্য এনজাইম ক্ষরণ করে। তাহলে গ্যাস্ট্রোডার্মিসে খাবারকে পরিপাক করতে হবে না, তো গ্রন্থিকোষগুলা তখন যেগুলো গ্রন্থিকোষগুলা গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে আছে, সেগুলো কি করবে, সেগুলো হচ্ছে খাবারকে এনজাইম হজম করার জন্য এনজাইম সিক্রেট করবে। তাহলে এনজাইম ক্ষরণকারী কিছু কোষ আছে, আর মিউকাস ক্ষরণকারী কিছু কোষ আছে। মিউকাস ক্ষরণকারী কোষগুলো থাকবে হচ্ছে হাইপোস্টোমে, অন্যান্য কোষগুলো হচ্ছে এনজাইম ক্ষরণকারী। আচ্ছা, কাজ কি, হাইপোস্টোমে গ্রন্থিকোষ নিশ্চিত হলে মিউকাস
খাদ্যবস্তু পিচ্ছিল করে গলৎকরণে সাহায্য করবে, অন্যান্য স্থানে গ্রন্থিকোষ সিলিন্ডারনে এনজাইম ক্ষরণ করিয়ে পরিপাকে সাহায্য করবে। এরপর ইন্টারস্টিশাল কোষ, যে আমি বলছিলাম ইন্টারস্টিশাল কোষ থাকবে গ্যাস্ট্রোডার্মিসেও। ইন্টারস্টিশাল কোষটা হচ্ছে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করবে। প্রকৃতপক্ষে পেশি আবরণী কোষ বা পুষ্টিকোষ, যেগুলো পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে এসব কোষ থাকবে। এপিডার্মিস থেকে আগত প্রকৃতপক্ষে এসব কোষ এপিডার্মিস থেকে আগত কোষ, এগুলো গোল, এটা একটু মনে রাখতে হবে, এপিডার্মিস থেকে আসলে আগত কোষ। এপিডার্মিসে ওই যে ইন্টারস্টিশাল কোষ ছিল, এপিডার্মিস ইন্টারস্টিশাল কোষগুলো গ্যাস্ট্রোডার্মিসে চলে আসে। হ্যাঁ, এগুলো হচ্ছে গোল ত্রিকোণাকার সুস্পষ্ট নিউক্লিয়াস, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মুক্ত রাইবোজোম, কিছু মাইটোকন্ড্রিয়া। ওখানে যেগুলো ছিল এপিডার্মিসের কোষে ইন্টারস্টিশাল কোষের বৈশিষ্ট্য যা যা ছিল এখানেও তাই, গোল ত্রিকোণাকার হবে, সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ কিন্তু না, সাথে মুক্ত রাইবোজোম থাকবে এবং কিছু মাইটোকন্ড্রিয়া থাকবে। সব কিছু ইম্পর্টেন্ট, এই যে কিছু মাইটোকন্ড্রিয়া, মুক্ত রাইবোজোম যেভাবে আছে সেভাবে মনে রাখতে হবে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সুস্পষ্ট নিউক্লিয়াস এভাবে মনে রাখতে হবে। এপিডার্মিসের প্রয়োজনীয় যে কোনো কোষ গঠন করাই এর কাজ। এপিডার্মিসের যে কোনো এন্ডোডার্মিসের বা গ্যাস্ট্রোডার্মিসের প্রয়োজনীয় যে কোনো কোষ গঠন করাই এর কাজ। সংবেদী কোষ, সংবেদী কোষটা কি? সংবেদী কোষটা হচ্ছে এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে লম্বা সরু একই রকম সরু কোষ, যেগুলো মুক্ত প্রান্ত থেকে মুক্ত প্রান্ত যেটা বাইরের দিকে যেটা থাকে সেটা থেকে সূক্ষ্ম সংবেদী রোম সিলিন্ডারনে যাবে, আর মেসোগ্লিয়া সংলগ্ন যে প্রান্ত সেটা দুইটা প্রান্ত, একটা হচ্ছে এদিকে মুক্ত প্রান্ত, এখানে যে মুক্ত প্রান্ত সেটা হচ্ছে সিলিন্ডারের মধ্যে যাবে রোম, আর এদিকে যে মুক্ত প্রান্ত সেটা হচ্ছে একটা স্নায়ুতন্তু বের হয়ে ওটা যাবে হচ্ছে স্নায়ুকোষের সাথে মিলিত হবে। এটাই বলছে যে মুক্ত প্রান্ত থেকে নির্গত সংবেদী রোম সিলিন্ডারনে উদ্গত হবে এবং মেসোগ্লিয়া সংলগ্ন পার্ট থেকে নির্গত রোম স্নায়ুতন্তুর সাথে যুক্ত হবে। কাজ কি? সম্ভবত পানির সাথে সিলিন্ডারনে প্রবেশিত খাদ্য অন্যান্য পত্রের গুণগুণ যাচাই, স্নায়ুকোষে প্রেরণ করে, এই তথ্যগুলো স্নায়ুকোষে প্রেরণ করে এবং স্নায়ুকোষ থেকে উপরোক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করবে। আচ্ছা, এই সংবেদী কোষ থেকে যে উদ্দীপনাটা সিলিন্ডারনের গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে বা সিলিন্ডারনের থেকে উদ্দীপনা নিল স্নায়ুকোষ সংবেদী কোষটা গ্রন্থিকোষে পাঠালো। এখন সংবেদী কোষটা স্নায়ুকোষে উদ্দীপনাটা পাঠালো। এখন স্নায়ুকোষের কাজ কি? স্নায়ুকোষে সব কোষ মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করবে, সংখ্যায় খুব কম হবে, অনিয়ত আকার বিশিষ্ট একটি ক্ষুদ্র কোষ দেহ দ্বিপাতহদিক সূক্ষ্ম শাখানিত তন্তু নিয়ে গঠিত, তন্তুগুলো পরস্পর মিলে স্নায়ুজালিকা গঠন করবে। এর কাজ কি? সংবেদী কোষে সংগৃহীত উদ্দীপনা স্থানান্তর করাই এর কাজ। মানে সংবেদী কোষ থেকে যে উদ্দীপনাটা আসলো সেটা স্নায়ুকোষ নিবে, নেওয়ার পরে এটা আবার জায়গা মতো বিভিন্ন জায়গায় পৌঁছায় দিবে, যা যে কাজ। দেখা যাচ্ছে এনজাইম ক্ষরণকারী কোষের ওখানে পাঠিয়ে দিবে যে তুমি এনজাইম ক্ষরণ করো, মিউকাস ক্ষরণকারী কোষকে পাঠিয়ে দিবে যে মিউকাস ক্ষরণ করো, যখন যেটা লাগবে সেটা করবে আর কি। হাইডার এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য কি? হাইডার এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য আছে। এপিডার্মিস হচ্ছে বাইরের দিকের কোষ, গ্যাস্ট্রোডার্মিস হচ্ছে ভেতরের দিকের কোষ, তাই না? এপিডার্মিস কোথা থেকে তৈরি হয়? ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয়, আর গ্যাস্ট্রোডার্মিস কোথা থেকে তৈরি হয়? এন্ডোডার্ম থেকে তৈরি হয়। এটা মনে রাখতে হবে। দেহের বাইরের দিকে অবস্থান করে, আর হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস হচ্ছে ভেতরের দিকে থাকবে, মানে সিলিন্ডারকে ঘিরে অবস্থান করবে। এপিডার্মিস কোথায় থাকবে? এপিডার্মিসে পুষ্টিকোষ থাকবে, গ্যাস্ট্রোডার্মিসে পুষ্টিকোষ এপিডার্মিসে পুষ্টিকোষ সাধারণত থাকে না, পেশি আবরণী কোষ থাকে, আর গ্যাস্ট্রোডার্মিসে পুষ্টিকোষ থাকে, তাই না? তাহলে এপিডার্মিসে ক্ষণপদযুক্ত কোষ, ফ্লাজেলাযুক্ত কোষ দেখা যায় না, পুষ্টিকোষ দেখা যায় না, আর গ্যাস্ট্রোডার্মিসে ক্ষণপদযুক্ত ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ থাকে। এপিডার্মিসে যে পুষ্টিকোষটা, এপিডার্মিসের পুষ্টিকোষ থাকে না, পেশি আবরণী কোষ থাকে, আর গ্যাস্ট্রোডার্মিসে বা এন্ডোডার্মিসে যেটা থাকে যে পেশি আবরণী কোষ থাকে সেটা হচ্ছে পুষ্টিকোষ। আচ্ছা, কিউটিকল এপিডার্মিসে থাকবে, তাই না? পেশি আবরণী কোষের নিঃসৃত রসে তৈরি হবে, যে মিউকাস দানা থেকে রসে তৈরি হবে, কারণ পিচ্ছিল করার দরকার পড়ে। কিন্তু গ্যাস্ট্রোডার্মিস পিচ্ছিল করার দরকার পড়ে না, কারণ কি? গ্যাস্ট্রোডার্মিস যদি পিচ্ছিল হয়, কিউটিকল দিয়ে তৈরি হয়, তাহলে খাবারটা হজমই হবে না, তাই না? খাবার হচ্ছে ফ্লাজেলা নিয়ে ফ্যাগোসাইটোসিস করে খাবারটা ভিতরে নিতে পারবে না, অন্তঃকোষীয় পরিপাকই সম্ভব হবে না, এই জন্য এদের কিউটিকল থাকবে না। গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে কিউটিকল থাকবে না। নিউরোসাইট এটা থাকবে, প্রতিরক্ষা আত্মরক্ষার কাজ করে। গ্যাস্ট্রোডার্মিসে প্রতিরক্ষার কোনো প্রয়োজন ওইভাবে পড়ে না, অনুপস্থিত। জননাঙ্গ মুকুল এপিডার্মিসে দেখতে পাওয়া যাবে, গ্যাস্ট্রোডার্মিসে দেখতে পাওয়া যাবে না। কার্যক্ষেত্রে দেহের বাইরের আঘাত থেকে রক্ষা করবে, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করবে, গ্যাস্ট্রোডার্মিসে মূলত পুষ্টির কাজে নিয়োজিত। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে মেসোগ্লিয়াটা কি? হাইডার এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অবস্থিত জেলির মতো স্বচ্ছ স্থিতিস্থাপক স্তরকে বলা হয় মেসোগ্লিয়া। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস মধ্যে একটা অকোষীয় স্তর, যেটা জেলির মতো স্বচ্ছ এবং স্থিতিস্থাপক স্তর, সেটা হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া স্তরটি দেহ কোষিকার উভয় স্থানে বিস্তৃত এবং তবে কোষিকা সবচেয়ে পাতলা হয়। মেসোগ্লিয়া কোথায় সবচেয়ে পাতলা? কোষিকা তো নিজে অনেক পাতলা, এই জন্য কোষিকাটা সবচেয়ে পাতলা। আর সবচেয়ে মোটা কোথায়? সবচেয়ে মোটা হচ্ছে পাদচাকতিতে সবচেয়ে মোটা, এটা মনে রাখতে হবে। কোষিকায় সবচেয়ে পাতলা এবং পাদচাকতিতে সবচেয়ে পুরু। মেসোগ্লিয়া এ ধরনের বিন্যাস পাদচাকতির অতিরিক্ত যান্ত্রিক প্রসারণ প্রতিরোধে সাহায্য করে। পাদচাকতি অতিরিক্ত যান্ত্রিক প্রসারণ, যদি পাদচাকতি বেশি প্রসারণ সংকোচন হয় তাহলে কি এক জায়গায় স্থির হয়ে থাকতে পারবে না, হ্যাঁ, পড়ে যাবে।
এই জন্য যান্ত্রিক প্রসারণ প্রতিরোধ করে এবং কোষিকাকে অধিকতর নমনীয়তা দান করে। হ্যাঁ, ওই জায়গায় পুরু, এদের ওই জায়গায় হচ্ছে বেশি মানে নমনীয়তা হতে পারে, ইলাস্টিসিটি একটু বেশি হবে। হাইড্রার মেসোগ্লিয়া কতটুকু পুরু? 0.1 মাইক্রোমিটার পুরু। আর হাইড্রার পুরা বডিটা কতটুকু পুরু? হাইড্রার পুরা বডির প্রস্থ হচ্ছে 1 মিলিমিটার, আর মেসোগ্লিয়ার পুরুত্ব 0.1 মাইক্রোমিটার। মনে রাখতে হবে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস উভয় স্তরে কোষ মেসোগ্লিয়া গঠনে অংশগ্রহণ করে। মেসোগ্লিয়ার কাজ কি? মেসোগ্লিয়া দেহের অবলম্বন দান করে। ওই যে আমাদের শরীরে যেরকম মাসল কে অর্গানকে সবগুলোকে ধরে রাখে কে? হাড্ডি। তো এদের বডিতে এক্টোডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসকে, এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসকে ধরে রাখে কে? মেসোগ্লিয়া। অন্তঃকঙ্কাল হিসেবে কাজ করে। মেসোগ্লিয়া দেহের অবলম্বন সহায়তা করে, এক ধরনের নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে। মেসোগ্লিয়া দুইটি কোষের ভিত্তিরূপে কাজ করে, স্নায়ুকোষ, সংবেদী কোষসমূহ এবং পেশী আবরণী কোষের সংকোচনশীল মায়োফাইবিল এগুলোকে ধারণ করবে। কাকে ধারণ করবে? স্নায়ুকোষকে ধারণ করবে, সংবেদী কোষকে ধারণ করবে এবং পেশী আবরণী কোষের যেই সংকোচন পোষণশীল মায়োফাইবিল তাকে ধারণ করবে। মেসোগ্লিয়া অবস্থা পেশী আবরণী কোষের সংকোচনশীল মায়োফাইবিল সংকোচনে দেহ বা কোষিকা খাটো হয়, ফলে দেহ বাঁকানো সম্ভব হয়। আচ্ছা, আরেকটা জিনিস আসি আমরা, এটা সিলেন্ট্রন পড়ে আমরা এখানে ইনশাল্লাহ এই পার্ট আজকে শেষ করব। সিলেন্ট্রনটা কি? সিলেন্ট্রন হচ্ছে হাইড্রার দেহের কেন্দ্রভাগে অবস্থিত এবং গ্যাস্ট্রোডার্মিসে পরিবৃপ্ত ফাঁপা গহ্বর হচ্ছে সিলেন্ট্রন। হাইড্রার দেহ গহ্বরে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে যে লেয়ারটা সেটা হচ্ছে এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মধ্যে যে গহ্বরটা সেটা হচ্ছে সিলেন্ট্রন, তাই না? খাদ্যের বহিঃকোষীয় পরিপাক এখানে ঘটবে। খাদ্যসার শ্বসন রেচন পরিবাহিত হয়, ফলে একে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরও সিলোমে চলে গেছি। সিলোমটা হচ্ছে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে যে গহ্বরটা সেটা হচ্ছে সিলোম। আর সিলেন্ট্রন কি? সিলেন্ট্রন হচ্ছে এন্ডোডার্মিসের ভিতরে যে লেয়ারটা। আমি এখানে একটু ভুল বলছি, মানে আমি জিনিসটাকে সিলোম কল্পনা করছি আর কি। তো এই যে এটা এখান থেকে ভালো মতো বোঝা যাবে। সেটা হচ্ছে এই যে সিলেন্ট্রন জিনিসটা কি? সিলেন্ট্রন হচ্ছে এই যে এই সাদা অংশটা যেখানে এই যে সাদা অংশ সেটা হচ্ছে সিলেন্টেরন। এই যে সাদা অংশটা হচ্ছে সিলেন্টেরন। এই প্রাচীর দিয়ে ঘেরা ভিতরের অংশটা হচ্ছে সিলেন্ট্রন। আর সিলোমটা কি? সিলোমটা হচ্ছে অ্যাক্টোডার্ম আর এন্ডোডার্মের মধ্যে যদি ফাঁকা কোনো লেয়ার থাকে সেটা হচ্ছে সিলোম। আচ্ছা, হাইড্রার দেহের কেন্দ্রভাগে অবস্থিত গ্যাস্ট্রোডার্মিসে পরিবৃপ্ত ফাঁপা গহ্বরটা হচ্ছে সিলেন্ট্রন। এতে খাদ্যের বহিঃকোষীয় পরিপাক ঘটবে, আর অন্তঃকোষীয় পরিপাক কোষের মধ্যে হবে, গ্যাস্ট্রোডার্মিসের কোষের মধ্যে হবে। খাদ্যসার শ্বসন রেচন পথ পরিবাহিত হয় বলে একে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরও বলা হয়, বা পরিপাক সংবহন গহ্বরও বলা হয়। কোষিকার সিলেন্ট্রন প্রসারিত থাকে বলে এগুলো ফাঁপা হয়। সিলেন্ট্রনকে অনেক সময় ব্লাইন্ড স্যাকও বলা হয়। কেন ব্লাইন্ড স্যাক বলা হয়? কারণ একদিকে খোলা একদিকে বন্ধ, এই জন্য ব্লাইন্ড স্যাক বা ব্লাইন্ড গাটও বলা হয়। কারণ দেহের উপরিভাগে অবস্থিত একটি মাত্র ছিদ্র থাকে, মুখছিদ্রের মাধ্যমে এটি খাদ্য গ্রহণ এবং বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়। একটি মাত্র যেহেতু ছিদ্র, এই জন্য ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড স্যাক বলা হয়। আচ্ছা, সিলোম আর সিলেন্ট্রনের মধ্যে পার্থক্য কি? সিলোমটা শুধুমাত্র ত্রিভ্রূণ স্তরে, যারা ত্রিস্তরী প্রাণী তাদের মেসোডার্মাল পেটোনিয়ামে আবৃত কোনো ফাঁপা গহ্বরকে বলা হয় সিলোম। আর সিলেন্ট্রন কি? এটা দ্বিস্তরী প্রাণীদের থাকবে, প্রাণীদের অভ্যন্তরীণ প্রশস্ত গহ্বরকে বলা হয় সিলেন্টেরন। সিলোমটা এর বাইরে ভিতরের দিকে মেসোডার্মাল পেটোনিয়াম দিয়ে আবৃত থাকবে, বাইরের ভিতরের দিকে মেসোডার্মাল পেটোনিয়াম দিয়ে আবৃত থাকবে, আর সিলেন্ট্রন কি দিয়ে আবৃত থাকবে? চতুর্দিকে গ্যাস্ট্রোডার্মিসের কোষ দিয়ে আবৃত। গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে যে ফাঁকা জায়গাটা, গ্যাস্ট্রোডার্মিস দিয়ে আবৃত করা যে ফাঁকা জায়গাটা সেটা হচ্ছে সিলেন্টেরন। গ্যাস্ট্রোডার্মিসকে আবার কে কভার করে আছে? মেসোগ্লিয়াকে আবার কে কভার করে আছে? সেটা হচ্ছে এপিডার্মিস, তাই না? সিলোম কোথা থেকে তৈরি হয়? সিলোমের মধ্যে কি থাকে? সিলোমিক তরল থাকে। সিলোমটা সিলোমিক পাউচ থেকে উদ্ভূত হয়। আচ্ছা, যাই হোক, সিলোমটা হচ্ছে সিলোমিক তরলে পূর্ণ থাকে। আর সিলেন্টেরন এখানের মধ্যে পানি থাকবে, খাদ্য থাকবে, বর্জ্য পদার্থ থাকবে। হ্যাঁ, সিলোম হচ্ছে এতে বিভিন্ন অঙ্গ যেমন হৃৎপিণ্ড, যকৃত, ফুসফুস ইত্যাদি অবস্থান করবে। সিলেন্টেরনের মধ্যে কোনো অঙ্গ অবস্থান করবে না। সিলেন্টেরনের মধ্যে কোনো অঙ্গ অবস্থান করবে, সিলোমের মধ্যে হৃৎপিণ্ড, যকৃত, ফুসফুস ইত্যাদি থাকবে। পেরিটোনিয়াম দিয়ে কভার করে থাকবে। এটি শুধু দেহ গহ্বরের কাজ করে। সিলোম শুধু দেহ গহ্বরের কাজ করে, আর সিলেন্ট্রন দেহ গহ্বর, পরিপাক গহ্বর দুটারই কাজ করে। দেহ গহ্বরের কাজ করে, পরিপাক গহ্বরেরও কাজ করে। আচ্ছা, এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট পার্টে হাইড্রার খাদ্যগুণ পরিপাক প্রক্রিয়া নিয়ে শুরু করব এবং ইনশাল্লাহ হাইড্রার নেক্সট পার্টে ইনশাল্লাহ হাইড্রা শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।